পিসি এর কনসেপ্টটা আমরা মোটামুটি ক্লাসে ডিসকাস করছিলাম পুরাটাই। আজকে হচ্ছে একটা রিক্যাপ দেখবো, আর এর যে ম্যাথমেটিক্যাল এক্সাম্পলটা আমরা দেখেছিলাম ক্লাসে, ওইটাই আজকে আরেকবার একটু রিপিট করে দেবো যাতে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আরো বেটার হয়। তো পিসি এর ইনটুইশনটা কি ছিল, মানে আমরা আসলে কি করতে চাচ্ছিলাম, আমাদের আইডিয়াটা কি ছিল? পিসি এর ফুল ফর্ম হচ্ছে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস। এটার উদ্দেশ্যটা কি, আমরা এখানে কি করতে চাই? এখানে আমরা হচ্ছে ডাইমেনশন রিডাকশন করতে চাই। ঠিক আছে, ডাইমেনশনটা রিডাকশন করতে চাই, কমায় আনতে চাই। আচ্ছা, কেন কমায় আনতে চাই? এইটার রিজন হচ্ছে কার্ভস অফ ডাইমেনশনালিটি। কার্ভস অফ ডাইমেনশনালিটি। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা অলরেডি ক্লাসে পড়ছি যে কার্ভস অফ ডাইমেনশনালিটি কি এবং কেন এটা আমাদের জন্য ঝামেলা। সো যখনই আমাদের এরকম একটা মডেল ট্রেন করতে হবে, রান করতে হবে, এবং এখানে এই ধরনের কার্ভস অফ ডাইমেনশনালিটি দেখা যাচ্ছে, সেখানে আমরা হচ্ছে খুব সিম্পল একটা মেথড হচ্ছে পিসিএ করা। আরো আরো অনেক ওয়ে আছে ফিচার এক্সট্রাকশনের, মানে পিসিএ মেথডটা হচ্ছে একটা একটা ওয়ান টাইপ অফ ফিচার এক্সট্রাকশন বলতে পারি, আহ, এবং খুব পপুলারলি ইউজ হয় এটা। এছাড়াও আরো অনেক মেথডস আছে মানে ফিচার এক্সট্রাকশন করার, বাট খুব পপুলার একটা ওয়ে হচ্ছে ডাইমেনশনটা রিডাকশন করে আনা, এমন ভাবে রিডিউস করে আনবো ডাইমেনশনটা যাতে হচ্ছে আমার ইনফরমেশন লসটা মিনিমাল হয়। হ্যাঁ, মিনিমাল ইনফরমেশন লস হয়, এবং হচ্ছে আমাদের ইয়ে থাকে, যে ইনফরমেশনটা অ্যাকচুয়াল ডেটা সেটে ছিল ওই ডেটা সেটের মানে ওইটার কাছাকাছি ইনফরমেশন থাকে। আচ্ছা, তাহলে এটা বলতে আমরা আসলে কি বুঝাচ্ছি? এই যে ডাইমেনশন রিডাকশন করব, তারপরে ইনফরমেশন খুব একটা লস করব না, এটা বলতে আমরা কি বুঝাচ্ছি এটা একটু দেখি আসো। আমরা জানি যে ধরো তোমার একটা ডেটা সেট আছে এমন এক্স, ওয়াই, জেড। হ্যাঁ, এখানে কিছু ভ্যালু আছে, সেম এখানে কিছু ভ্যালু আছে। এই ডেটা সেটটাকে যদি আমরা প্লট করি, তাহলে এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস আসতেছে, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস আসতেছে। ঠিক আছে। আচ্ছা, আমরা বলছিলাম ক্লাসে যে ফিচার গুলাকে, ডেটা সেটের ফিচার গুলাকে আমরা কি হিসাবে কল্পনা করব? একটা ডাইমেনশন হিসেবে, মানে একটা প্লেনের ডাইমেনশন হিসেবে কল্পনা করব। তো আমার এখানে যেহেতু এক্স আর ওয়াই দুইটা প্লেন বা দুইটা ফিচার আছে, তাহলে আমরা এখানে বলতেছি যে আমাদের ডেটা সেটটার দুইটা ডাইমেনশন, একটা এক্স ডাইমেনশন এক্স অ্যাক্সিসে, আর একটা হচ্ছে ওয়াই ডাইমেনশন ওয়াই অ্যাক্সিস। এখন এখানে যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোকে যদি আমরা প্লট করি বা দেখতে চাই কেমন হয়, তাহলে পয়েন্টগুলো এরকম আসবে। হ্যাঁ, এরকম আসবে, অনেক রকম পয়েন্ট আসতে পারে। আচ্ছা, তো আমরা কি করতে চাচ্ছি? এই সেম জিনিসটা যখন আমাদের ফিচার বাড়বে, যখন এক্স ওয়াই জি, এরপরে আরো এ বি সি, আরো অনেকগুলো ফিচার থাকবে, ডাইমেনশন বাড়তে থাকবে। আরেকটা ফিচার আনলে আমি এটা হয়ে যাবে 3D, আরেকটা ফিচার আনলে এটা হয়ে যাবে 4D, এরপর আরেকটা আনলে 5D। হুম, এভাবে বাড়তে থাকবে। তো আমরা যেহেতু 3D এর উপরে আমরা আসলে ফিজিক্যালি দেখতেও পারি না, বুঝাটাও টাফ, আমরা 2D দিয়ে একটু বোঝার চেষ্টা করবো এখানে ঘটনা আমরা তাহলে কি করতে চাচ্ছি। আচ্ছা, ঘটনা আমরা যেটা করতে চাচ্ছি, যে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে পয়েন্টগুলা, এই পয়েন্টগুলার তো দুইটা ইনফরমেশন, একটা এক্স অ্যাক্সিস এর ইনফরমেশন, একটা ওয়াই অ্যাক্সিস এর ইনফরমেশন। আমাদের জন্য এটা হ্যান্ডেল করা টাফ হচ্ছে, আমরা একটা একটা অ্যাক্সিস কমায় আনতে চাই। হ্যাঁ, একটা অ্যাক্সিস কমায়, দুইটা থেকে অ্যাক্সিসটাকে এক করতে চাই, মানে দুইটা ডাইমেনশন আছে, এখান থেকে একটা ডাইমেনশন বানাইতে চাই। ঠিক আছে, মূল উদ্দেশ্যটা আমাদের এটা। এখন এটা করতে গিয়ে আমরা কি করছি? আমরা প্রথমে বললাম যে আচ্ছা, এক কাজ করা যায়, যে এই পয়েন্টগুলোকে আমরা এক্স অ্যাক্সিসের উপরে প্রজেক্ট করি। মানে এই পয়েন্টগুলা এক্স অ্যাক্সিসের উপরে যদি প্রজেক্ট করি তাহলে কি হয়, দেখা যায় এইটা এখানে আসে, হ্যাঁ এই পয়েন্টটা এখানে আসে, এই পয়েন্টটা এখানে আসে, তারপরে এই পয়েন্টটা হচ্ছে এখানে আসে, এভাবে আসতে থাকে। তো আমরা এক কাজ করলেই পারি যে এক্স অ্যাক্সিসের উপরে এই যে পয়েন্টগুলা, তাদের প্রজেকশনের ভ্যালুটা যদি আমরা নেই, তাইলে আমার একটা ডাইমেনশন কমে গেল। হ্যাঁ, দুইটা ডাইমেনশন ছিল এক্স ওয়াই, এখন তাইলে একটা ডাইমেনশন হয়ে গেল শুধু এক্স। তাহলে তো আমার একটা ডাইমেনশন কমে যায়, আমার উদ্দেশ্য হয়ে যায়। কিন্তু সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার তো এক্স অ্যাক্সিসে একটা ইনফরমেশন আছে, আবার ওয়াই অ্যাক্সিসেও একটা ইনফরমেশন আছে। আমি যখন ওয়াই অ্যাক্সিসটা টোটালি বাদ দিচ্ছি, তখন আমার ওয়াই অ্যাক্সিসের ওই ইনফরমেশনটাই টোটালি কি হচ্ছে, মানে লস্ট হয়ে যাচ্ছে, ওই ওয়াই অ্যাক্সিস এর ইনফরমেশনটাই হারায় যাচ্ছে। এইটা আমরা করতে চাচ্ছি না। ওকে, তাহলে আমরা কি করতে চাই? আমরা এমন কিছু চাই যাতে হচ্ছে আমার ওয়াই আর এক্স অ্যাক্সিস এর এই ইনফরমেশনটা হারায়, কোনো কোনো
ডাইমেনশনাল ইনফরমেশনই না হারায়, সব ডাইমেনশনাল ইনফরমেশনই থাকে, কিন্তু এমন যদি হয় ইনফরমেশনে কিছু ভুলভাল দেখা দিছে, মানে অল্প কিছু ভুল হচ্ছে, ওইটা আমরা আবার মেনে নিতে রাজি আছি, সমস্যা নেই। আচ্ছা, এটা করার জন্য আমরা কি করলাম, আমরা যেটা করলাম এটা হচ্ছে আমরা আমাদের যে অ্যাক্সিসটা, এই এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসটা, আমরা এক্স আর ওয়াই অ্যাক্সিসটাকে একটু রোটেট করে দিব। হ্যাঁ, একটু রোটেট করে দিব। রোটেট করা মানে বলতেছি, ধরো এইটা তোমার এক্স অ্যাক্সিস ছিল, এখন আমি বলতেছি যে এইটা না, আমি আমার এক্স অ্যাক্সিসটাকে একটু উপরের দিকে সরায় এনে এইভাবে টানতেছি। হ্যাঁ? এইটা হচ্ছে আমার ধরো এক্স ড্যাশ। তাহলে এই এক্স এর সাথে যেমন ওয়াই এর একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল, এই এক্স এর সাথেও আরেকটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে এখানে আরেকটা অ্যাক্সিস হবে, এটা হচ্ছে আমার ওয়াই, ওয়াই ড্যাশ। ঠিক আছে, মানে আমাদের যেই ইয়েটা কি বলে অ্যাক্সিসটা, এটাকে আমরা একটু রোটেট করে নিছি। রোটেট করে নেওয়াতে এখন কি হয়েছে দেখো, আগে যখন আমি পয়েন্ট গুলাকে এই এক্স অ্যাক্সিসে প্লট করতেছিলাম, মানে এক্স অ্যাক্সিসে প্রজেকশন নিচ্ছিলাম, তখন এই যে অনেক বড় একটা গ্যাপ, ইনফরমেশনের অনেক বড় একটা গ্যাপ আসতেছিল। এখন তুমি দেখো আমার এক্স অ্যাক্সিসটা এই পয়েন্টের অনেক কাছাকাছি চলে আসছে। আমি যদি এখন শুধু এক্স অ্যাক্সিস নেই, তাহলে একে তো আমার কি হচ্ছে, ডিস্টেন্স কমতেছে, এর মানে শুধু এক্স অ্যাক্সিস এর ভ্যালুটা এখন আমার ভ্যালু গুলাকে, মানে আমার ডেটা পয়েন্ট গুলাকে আরো ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারতেছে। এর মানে আমি এখন ওয়াই অ্যাক্সিসটা চাইলে বাদ দিতে পারি, এবং সেক্ষেত্রে আমার দেখা যাবে যে একদম লোয়েস্ট ভ্যালুটা এখানে, হাইয়েস্ট ভ্যালুটা হচ্ছে এখানে, এই পরিমাণ ডেটা লস হবে, অল্প কিছু পরিমাণ ডেটা লস হবে, একেবারে যে হচ্ছে না তা না, ডেটা কিছুটা লস হবে। হ্যাঁ, কিন্তু আগের তুলনায় ডেটা লসটা কি কম। এইটাই হচ্ছে পিসি এর মূল আইডিয়া। আমরা কি করব, আমাদের ডেটার উপরে দেখে, ডেটার উপরে ভিত্তি করে আমাদের অ্যাক্সেসটাকে একটু সরায় আনবো, যাতে আমার অ্যাক্সেসটাই ডেটার ভিতর দিয়ে যায়, বা ডেটাটাকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারে। তাইলে আমরা হচ্ছে একটা অ্যাক্সেস যদি এভাবে ডেটাটাকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারে, তাহলে আরেকটা অ্যাক্সেসের ভ্যালু আমরা কি করতে পারি, বাদ দিতে পারি। বাদ তো দেই না, আমরা হচ্ছে এমন ভাবে মডিফাই করব যাতে হচ্ছে কিছু আমার কি হয়, দুইটা পয়েন্ট, মানে একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করার জন্য আমার দুইটা ভ্যালু না লাগে, আমি একটা ভ্যালু দিয়েই পয়েন্টটা রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, এখন এই যে রোটেশনের কাজটা করলাম, এইটাকে আমরা আমরা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা আমরা পড়ছি, লিনিয়ার অ্যালজেব্রা আমরা পড়ছি, এটাকে আমরা বলি লিনিয়ার ট্রান্সফরমেশন, লিনিয়ার ট্রান্সফরমেশন। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার সবাই, যে পিসি এর আইডিয়াটা কি, কেন কি করতেছি আমরা? জি স্যার। কনফিউশন থাকলে বলতে হবে, কিন্তু না বললে কনফিউশন ক্লিয়ার হবে না কোনোদিন। ছোট করে আবার একটু বললে ভালো হতো। স্যার মেইনলি ম্যাথে কোন, আটকায় গেছি, থিওরিটা মোটামুটি বুঝছি। হ্যাঁ, থিওরিটা বুঝছো, বুঝতে পারছি আমি, তাও আরেকবার বলতেছি, যদি কারো থিওরিতে প্রবলেম থাকে, যদি যেন ওইটাও ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, কারণ কোশ্চেন তো থিওরিটিক্যাল হইতে পারে, শুধু যে ম্যাথমেটিক্যাল কোশ্চেন হবে এমন তো না। হুম, আচ্ছা, কোন জায়গাটা আরেকবার রিপিট করা লাগবে, কে যেন বললা? স্যার পিসির কনসেপ্টটা কিভাবে আসছে এটা একটু আবার একটু বললে স্যার। কনসেপ্টটাই হচ্ছে আমরা একটা ডাইমেনশন কমাইতে চাচ্ছি। আমরা যেহেতু ডেটার, মানে আমাদের ফিচারগুলাকে, যতগুলা ফিচার থাকতেছে ততগুলা ডাইমেনশনের ডেটা হিসেবে চিন্তা করি। তো এখন আমাদের যে, তাহলে যত বেশি ফিচার বাড়বে তত বেশি ডাইমেনশন বাড়বে, কার্ভস অফ ডাইমেনশনালিটি হবে। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি যে কিছু ডাইমেনশন কি বাদ দেওয়া যায় কিনা, বা ডাইমেনশনটা কি কমায়া নিয়ে আসা যায় কিনা। এখন আমরা এখানে প্রথমে যেটা ট্রাই করে দেখলাম, আমরা এক্স আর ওয়াই অ্যাক্সিস, দুইটা দুইটা ফিচার ছিল, দুইটা ডাইমেনশন নিলাম, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। আমরা চাচ্ছিলাম যে ওয়াই অ্যাক্সিসটা বাদ দিয়ে পয়েন্ট গুলাকে এক্স অ্যাক্সিসে কি করব, প্লট করব, এবং এই ভ্যালু গুলা কি নেব। কিন্তু এটা করতে গেলে সমস্যা কি হয়, আমি ডিরেক্টলি যদি ওয়াই অ্যাক্সিস বাদ দিয়ে দিই, তাহলে আমার একটা হিউজ অ্যামাউন্ট অফ ইনফরমেশন লস হয় প্রথম। দ্বিতীয়ত হচ্ছে অ্যাকচুয়াল পয়েন্টগুলো থেকে আমার নেয়া পয়েন্টগুলোর ডিস্টেন্সও অনেক বেশি হয়। এই যে দেখো, অ্যাকচুয়াল পয়েন্টটা এখানে, আমার নেয়া পয়েন্টটা এখানে, ডিস্টেন্সটা অনেক বেশি, এররটা অনেক বেশি আসে। এইটাকে মিটিগেট করার জন্য আমরা কি করলাম, একটু ক্লেভারলি আমার এই যে এক্স আর ওয়াই অ্যাক্সিস ছিল, এক্স আর ওয়াই অ্যাক্সিসকে লিনিয়ার ট্রান্সফরমেশন করছি, মানে এক্স আর ওয়াই অ্যাক্সিসকে একটু রোটেট করে দিছি। রোটেট করে এক্স অ্যাক্সিসটাকে আমি নিয়ে গেছি আমার ডেটার কাছে। হ্যাঁ, অ্যাক্সেসটাকে উঠায়ে নিয়ে আসছি ডেটার কাছে। এখন যদি আমি এই পয়েন্টগুলা থেকে হচ্ছে এখানে পয়েন্ট নেই, এই অ্যাকচুয়াল পয়েন্টগুলো প্রজেকশন নেই, এখন আমার এই ডিস্টেন্সটা ছোট, প্লাস হচ্ছে আমি মানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ইনফরমেশন আমি কি করতে পারতেছি, প্রিজার্ভ করতে পারতেছি, যদি আমি ওয়াই অ্যাক্সিসটা বাদ দিই, বা একটা অ্যাক্সিস কম চিন্তা করি। ওকে, এই ছিল টোটাল আইডিয়া।
এখন এটা করার জন্য আমাদের কি করতে হবে, লিনিয়ার ট্রান্সফরমেশনে তোমাদের যদি খেয়াল থাকে আমাদের আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর এসব ক্যালকুলেট করা লাগতো। এগুলা ক্যালকুলেট আমাদের করতে হবে, ঠিক আছে? তো এগুলা ক্যালকুলেট করার জন্য স্টেপগুলা কি আমি একটু বলতেছি, দেখো। এই পিসি এর স্টেপ। আচ্ছা, স্টেপ হচ্ছে, প্রথম স্টেপটা হচ্ছে পিসি এর অ্যাজাম্পশন হচ্ছে তোমার ভ্যালুগুলো স্ট্যান্ডার্ডাইজ থাকবে, ঠিক আছে? স্ট্যান্ডার্ডাইজড ভ্যালু, এর মানে হচ্ছে তোমার প্রথমে ভ্যালুগুলোকে স্ট্যান্ডার্ডাইজেশন করে নিতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা ভ্যালুকে স্ট্যান্ডার্ডাইজেশন। এরপরে সেকেন্ড হচ্ছে আমাদের কোভ্যারিয়েন্স ক্যালকুলেট করতে হবে। প্রত্যেকটা ফিচারের সাথে প্রত্যেকটা ফিচারের কোভ্যারিয়েন্স আমার ক্যালকুলেট করতে হবে। কোভেরিয়েন্স স্ট্যান্ডার্ডাইজেশন হয়ে গেলে, কোভেরিয়েন্স ক্যালকুলেট হয়ে গেলে, এরপরে কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটা যেটা আসবে এখান থেকে আমরা হচ্ছে আইগেন ভ্যালু বের করব। আই জি এ আইগেন ভ্যালু বের করব। আর আইগেন ভ্যালুর জন্য, প্রত্যেকটা আইগেন ভ্যালুর জন্য আমরা হচ্ছে আরেকটা, মানে একটা করে আইগেন ভেক্টর পাবো, ঠিক আছে? এরপরে আইগেন ভেক্টর গুলো থেকে আমার পিসিএ, মানে যেই আইগেন ভ্যালুটা সবচেয়ে বেশি হবে, আচ্ছা ওইটাতে পরে আসতেছি। আইগেন ভেক্টর পেয়ে যাওয়ার পরে, আইগেন ভেক্টর পেয়ে যাওয়ার পরে কাজ হচ্ছে ভেক্টর দিয়ে আমার ফিচার গুলোকে মাল্টিপ্লাই করা আর ফিচার রিডাকশন করা, ঠিক আছে? ফিচার রিডাকশন করা, এই মাল্টিপ্লাই করলেই আসলে রিডাকশন হয়ে যায়, ঠিক আছে? এটা আমরা এক্সাম্পলটা দেখলেই দেখব। আচ্ছা, এখন এখানে বোঝার বিষয় হচ্ছে তোমার যতগুলো ফিচার হবে, ধরো তোমার ডেটা সেটে x1, x2, x3, x4, এরপর হচ্ছে y আউটপুট। হ্যাঁ, চারটা ফিচার আছে। যদি চারটা ফিচার আসে তাহলে আইগেন ভেক্টর কয়টা আসবে, সরি আইগেন ভ্যালু কয়টা আসবে আমি যখন ক্যালকুলেশন করব? 4টা। হ্যাঁ, যদি আমার চারটা ফিচার থাকে তাহলে চারটা আইগেন ভ্যালু আসবে। চারটা আইগেন ভ্যালুর জন্য আমি আইগেন ভেক্টরও পাবো চারটা, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে প্রিন্সিপাল কম্পোনেন্ট, আমরা যে বলতেছি যে প্রিন্সিপাল কম্পোনেন্টের অ্যানালাইসিস, প্রিন্সিপাল কম্পোনেন্ট কোনটা হবে তুমি খেয়াল করলে দেখবা এই চারটা ভ্যালুর মধ্যে একটা সর্টিং তুমি করতে পারবা, যে একটা ভ্যালু ধরো এ, এটা সবচেয়ে বড়, এরপর আরেকটা ভ্যালু আসবে বি, এটা একটু এর থেকে একটু ছোট, আরেকটা ভ্যালু আসবে সি, আর একটা ভ্যালু আসবে ডি। চারটা আইগেন ভ্যালু কে তুমি এভাবে সর্ট করতে পারবে। তো সবচেয়ে বেশি মানে সবচেয়ে বড় যে ভ্যালুটা হবে এটা হবে আমার পিসি 1, মানে প্রিন্সিপাল কম্পোনেন্ট 1। ঠিক এর পরেরটা হবে প্রিন্সিপাল কম্পোনেন্ট 2, এর পরেরটা হবে প্রিন্সিপাল কম্পোনেন্ট 3, এরপরে প্রিন্সিপাল কম্পোনেন্ট 4। তো আমি এই যে ফিচার রিডাকশনটা কিভাবে করব, যদি এমন হয় যে আমার এই যে এখানে ধরো চারটা ফিচার আছে, চারটা ফিচার থেকে আমি তিনটা ফিচার বানাইতে চাই, তাহলে আমি পিসি 1, 2, 3 এই তিনটা নিব। এই তিনটার জন্য যে তিনটা ভেক্টর আছে ওই তিনটা ভেক্টর দিয়ে আমার ফিচারকে গুণ দিব, আমার রিডাকশন হয়ে চারটার জায়গায় তিনটা ফিচার হয়ে যাবে। যদি বলে যে না তুমি 4 থেকে 2 করো, দুইটা দরকার, হ্যাঁ 4 থেকে 2 করো, তাহলে আমরা পিসি 1 আর পিসি 2 নিব, ওই দুইটা ভেক্টর দিয়ে গুণ দিব, তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের মূল আইডিয়া। আমরা ম্যাথমেটিক্যাল এক্সাম্পলটা এখন একটু দেখব। ক্লিয়ার সবার কাছে? আগাইতে পারি? স্যার ক্লিয়ার। ওকে, ঠিক আছে। এই এক্সাম্পলটাই আমরা দেখছিলাম, আহ, এই এক্সাম্পলটাই আমরা আবার দেখব, কিন্তু এখানে একটু কাহিনী আছে। আচ্ছা, আমি তোমাদের এখানে এই এক্সাম্পলটাও ডিরেক্টলি আমরা দেখতে পারি, তাইলেই আসলে হয়ে যায়। আচ্ছা, এখানে কি করা হয়েছে দেখো, এটাই দেখি, এটা দেখলেই আসলে বুঝতে পারবে। দেখো, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস একটা নিউমেরিক্যাল এক্সাম্পল। আমার হচ্ছে আহ, চারটা দুইটা ফিচার আছে, ঠিক আছে? 1, 2, x1 একটা ফিচার, x2 একটা ফিচার। We treat x1 and x2 as features and ex1 through ex4 as samples, so we transpose the data at matrix। মানে হচ্ছে এই হচ্ছে আমার ডেটাটা, ঠিক আছে? এগুলো হচ্ছে আহ, আচ্ছা, এইভাবে দেখাইলে তোমরা এখন একটু ইয়া হবা। কি করা হয়েছে দেখো,
ফিচার ম্যাট্রিক্সটাকে আমরা ট্রান্সপোজ করছি মানে রো থেকে কলাম করে ফেলছি। মানে আসলে তো জিনিসটা এরকমই ছিল, ঠিক না? ফিচার 1 ফিচার 2 এভাবে থাকে, জাস্ট এটা রিপ্রেজেন্টেশনটা এরকম ছিল দেখে আমরা একে ট্রান্সপোজ করে দিয়েছি, ঠিক আছে? তো আমার দুইটা ফিচার হলো, এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2। আচ্ছা, এরপরে কি করব? আমাদের স্টেপস কি ছিল? স্ট্যান্ডার্ডাইজেশন করা। স্ট্যান্ডার্ডাইজেশন করার জন্য আমার হচ্ছে মিন ভ্যালু লাগবে। আচ্ছা, এখানে স্ট্যান্ডার্ডাইজেশন করে নাই, স্ট্যান্ডার্ডাইজেশন না করেও করা যায়। আহ, আচ্ছা, এইটা একটু বেশি শর্টে হয়ে গেছে। আচ্ছা, তোমরা এই এক্সাম্পলটাই দেখো, যেটা আমরা এর আগে দেখছিলাম, তাইলে মানে বোঝাটা সহজ হবে। আচ্ছা, আমাদের প্রথম স্টেপ ছিল স্ট্যান্ডার্ডাইজ করা। এই এক্সাম্পলটাতে মানে স্পেসিফিকলি এই এক্সাম্পলটাতে আমরা স্ট্যান্ডার্ডাইজ করি নাই। স্ট্যান্ডার্ডাইজ না করেও করা যায়। যদি স্ট্যান্ডার্ডাইজ করে নেই তাইলে তোমার কোভেরিয়েন্সের ক্যালকুলেশনে সুবিধা কি হবে? এই এক্স এর মিন, ওয়াই এর মিন, এক্স এর মিন, ওয়াই এর মিন, এই ভ্যালুগুলো জিরো হয়ে যাবে। এতটুকুই, মানে সুবিধাটা এতটুকুই। হ্যাঁ? আচ্ছা, তো এখানে কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটা কি? কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ফিচারের সাথে আরেকটা ফিচারের যে ইয়েটা কোরিলেশনটা, এটা বের কর, এটা মানে কি বলে ইন্ডিকেট করার একটা ম্যাট্রিক্স। আমার যদি ফিচার হয় দুইটা ফিচার হলে আমার কোভেরিয়েন্স ম্যাট্রিক্স আসবে 2x2। যদি ফিচার হয় তিনটা তাহলে আসবে 3x3, যদি চারটা হয় তাহলে 4x4। ঠিক আছে? মানে প্রত্যেকের সাথে প্রত্যেকের কোভেরিয়েন্স ক্যালকুলেট হবে। এখানে দেখো প্রথমে এক্স এর সাথে এক্স এর কোভেরিয়েন্স, এক্স এর সাথে ওয়াই এর কোভেরিয়েন্স, এরপরে ওয়াই এর সাথে এক্স এর কোভেরিয়েন্স, এরপরে ওয়াই এর সাথে ওয়াই এর কোভেরিয়েন্স। ঠিক আছে? আচ্ছা, ক্যালকুলেশন করব কিভাবে? ফর্মুলা হচ্ছে এটা। যদি এক্স এর সাথে এক্স এর কোভেরিয়েন্স হয় তাহলে সামেশন সবগুলো কিসের সামেশন হবে? এক্স মাইনাস এক্স এর মিন ইন্টু এক্স মাইনাস এক্স এর মিন, এই সবগুলোর সামেশন ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। যদি কোভেরিয়েন্সটা হয় এক্স আর ওয়াই এর, তাহলে হবে সবগুলা এক্স মাইনাস এক্স এর মিন ইন্টু ওয়াই মাইনাস ওয়াই এর মিন, এগুলোর যোগফল ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। মানে আমি ধরো এক্স আর ওয়াই এর কোভেরিয়েন্স কিভাবে ক্যালকুলেট করব? 2.5 থেকে 2.4 বিয়োগ দিব, সরি, এক্স থেকে এক্স এর মিন, এক্স এর একটা মিন ভ্যালু আসবে। ধরো এক্স এর মিন ভ্যালু হচ্ছে কত আসে, 1 পয়েন্ট সামথিং আসবে। তাহলে 2.5 কে 1 পয়েন্ট সামথিং থেকে বিয়োগ দিব, আর ওয়াই এর যে মিন আসবে এই 2.4 কে ওয়াই এর মিন থেকে বিয়োগ দিব, দিয়ে দুইটা গুণ দিব। আবার 0.5 0.7 এর জন্য সেম, 2.2 2.9 এর জন্য সেম, 1.9 2.2 এর জন্য সেম, এবং সবগুলো যোগ করে n-1 দিয়ে ভাগ দেব। এটা দিব, এটা আসবে আমার কি? কোভেরিয়েন্স অফ এক্স এন্ড ওয়াই। আর এক্স এন্ড এক্স এর ক্ষেত্রে সেম ভ্যালু দুইবার গুণ হবে, মানে এক্স মাইনাস এক্স এর হোল স্কয়ার হবে। আর ওয়াই এর ক্ষেত্রেও সেম, এক্স মাইনাস ওয়াই মিনের হোল স্কয়ার হবে। এই ফর্মুলাটা ক্লিয়ার সবার কাছে? বুঝতে পারছি? প্রথম স্টেপ হয়েছে যে স্ট্যান্ডার্ড ডেফিনিশন না? হ্যাঁ, প্রথম স্টেপ স্ট্যান্ডার্ডাইজেশন করা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না, স্ট্যান্ডার্ডাইজেশন করা, জি স্কোর বের করা আর কি। ওইটা যদি করে নাও, দেখো ওইটা যদি করে নাও তাহলে তোমার কি মানে প্রত্যেকটা ভ্যালুর জন্য আর কি স্ট্যান্ডার্ডাইজেশন, ওইটা জাস্ট ফর্মুলাটাতে বসায় স্ট্যান্ডার্ডাইজেশন করবা। যদি ওইটা করে নাও তাহলে এখানে তোমার মিনের ভ্যালুগুলো জিরো হয়ে যাবে, ক্যালকুলেশনটা সহজ হলো। আর যদি ওইটা না করি তাহলে তুমি কোভেরিয়েন্স ম্যাট্রিক্সের ক্যালকুলেশন থেকেই শুরু করতে পারবা, সমস্যা নাই। ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। ওকে। আচ্ছা, এরপরের স্টেপটা দেখে আসো। এরপরের স্টেপটা হচ্ছে এখানে এক্সেলে করা হয়েছে জিনিসটা, এই আমার এক্স আসলো। তো আমাদের এখন আমরা মানে নিয়ম অনুযায়ী আমাদের এক্সপ্লেনেশনের সেকেন্ড স্টেপে আছি, যে আমরা কোভেরিয়েন্স ক্যালকুলেশন করতেছি। ঠিক আছে? সেকেন্ড স্টেপে আছি। কিভাবে কোভেরিয়েন্স ক্যালকুলেশন করলাম দেখো, এক্স আর ওয়াই নিলাম, এক্স আর এই যে সাম চলে আসছে আর মিন, এটা হচ্ছে এক্স এর সাম, মিন হচ্ছে 1.81, ওয়াই এর সাম হচ্ছে এটা, মিন হচ্ছে 1.91। ঠিক আছে? তো মিন ভ্যালুটা বের করা হচ্ছে সর্বপ্রথম কাজ এই কোভেরিয়েন্স ক্যালকুলেশন। এরপরে কি করলাম, তুমি চাইলে খাতার মধ্যে এভাবে টেবিল করেও করতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এরপরে এখানে ভ্যালুগুলা ফিল আপ করা হয়েছে, যে এক্স মাইনাস এক্স বা মানে এক্স মিনের ভ্যালু, ওয়াই মাইনাস ওয়াই মিনের ভ্যালু। এই 2.5 কে 1.81 থেকে গুণ দিছি, 0.5 কে 1.81 থেকে গুণ দিছি, 2.2 কে 1.81 থেকে গুণ দিয়ে এখানে লিখছি। আবার সেম ভাবে এই ওয়াই এর জন্য 2.4 কে 1.91 থেকে বিয়োগ দিছি।
আবার 0.7 থেকে 1.91 বিয়োগ দিছি, আবার 2.9 থেকে 1.91 বিয়োগ দিয়ে এইখানে হচ্ছে আমরা লিস্ট ডাউন করছি। এই হচ্ছে আমার মানে মিন থেকে বিয়োগ হওয়া ভ্যালুগুলা। এখন আমাদের কোভেরিয়েন্সের ফর্মুলা কি ছিল? এই সবগুলা যোগ করতে হবে, ঠিক না? সবগুলা গুণ করে যোগ করতে হবে। তো যখন আমরা এক্স আর এক্স এর কোভেরিয়েন্স ক্যালকুলেট করতেছি, এক্স আর এক্স এর কোভেরিয়েন্স, তখন এই ভ্যালুগুলোর সাথে এই ভ্যালুগুলোই গুণ হবে। আর যখন ওয়াই আর ওয়াই এর কোভেরিয়েন্স ক্যালকুলেট করতেছি, তখন এই ভ্যালুগুলোর সাথে এইগুলোই কি হবে? গুণ হবে। তাহলে আসলে এই টার্মটার স্কয়ার হবে, এই কারণে এই যে স্কয়ার দুইটা টার্ম আসছে। আর যখন তুমি এক্স আর ওয়াই এর কোভেরিয়েন্স করতেছো, তখন এই 0.69 এর সাথে 0.49 গুণ হবে, -1.31 এর সাথে -1.21 গুণ হবে, -0.39 এর সাথে 0.99 গুণ হবে। সো এই ভ্যালুটাকে হচ্ছে আমরা এই কলামে গুণ দিয়ে লিখবো, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, গুণ দেওয়া হয়েছে, গুণ দিয়ে সবগুলোর যোগফল। মনে আছে আমাদের ফর্মুলাটা আসলে কি ছিল? এই যে ফর্মুলাটা ছিল সামেশন, মানে সবগুলোকে গুণ দিয়ে যোগ করতে হবে। তো এই কারণে আমরা এখানে কি করছি? গুণ দিলাম, গুণ দিয়ে যোগ করছি। এই যে ভ্যালুটা আসলো, এটা হচ্ছে আমার যোগফলটা। আর এটাকে আমরা এই যে সামটাকে n-1 দিয়ে ভাগ দিয়ে হচ্ছে এই ভ্যালুগুলো আছে। তাহলে আমার এক্স এবং এক্স এর কোভেরিয়েন্স কোনটা আসে? এটা n-1 দিয়ে ভাগ দেওয়ার পরে এক্স ইন্টু এক্স এর কোভেরিয়েন্স আসে এটা, আবার ওয়াই আর ওয়াই এর কোভেরিয়েন্স আসে এটা, আর এক্স ওয়াই আর ওয়াই এক্স দুইটা তো সেম জিনিস, দুইটার কোভেরিয়েন্স সেম আসবে। তো এক্স এক্স ওয়াই এর কোভেরিয়েন্স আসে এই ভ্যালুটা। এই ক্যালকুলেশনটা বুঝতে পারছি? এতটুকু ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, ইমন তো বুঝতেছে ভালো, বাকিদের কি অবস্থা? বুঝতেছে তো আসলে, নাকি এখনো স্যার মাথার উপর দিয়ে আমি যাইতেছে? এই এক্সাম্পলটাই স্ট্যান্ডার্ডাইজ করে করছিলাম, যার হ্যাঁ, কারণে স্যার হচ্ছে আমার ভ্যালুগুলো একটু ডিফারেন্ট আসছে। আসবে, সমস্যা নাই। কোভেরিয়েন্স ম্যাট্রিক্সের ভ্যালুগুলো তোমার কিছুটা এদিক সেদিক হবে, খুব বেশি হবে না, স্যার খুব আমার তো বেশি হবে না। দেখা যায় 7.5781 আসছে, যেটা হচ্ছে y মাইনাস y বার স্কয়ার ছিল, y বার 0 করে দিলে মানে 0.7166 এখানে আসে, তোমার ভ্যালু কত আসছে? 7.5781। 7.57। এই সেম এক্সাম্পলের জন্য জি স্যার, সেম ম্যাথের জন্য। এত মানে এত ইয়ে হওয়ার কথা না। তুমি স্ট্যান্ডার্ডাইজেশন করতে কি কিছু ভুল করছো? তো একটু স্ট্যান্ডার্ডাইজ দেখতে পারো তাহলে। আমি দুইবার ট্রাই করছি সেম ম্যাথ, বাট এই ভ্যালুটা এরকমই আসে স্যার। স্ট্যান্ডার্ডাইজেশন করতে যদি ভুল হয়ে থাকে তাহলে এমন হইতে পারে। তুমি প্রোগ্রাম চালায় দেখতে পারো ভ্যালুটা ঠিক আসতেছে কিনা, কিন্তু এত ডিফারেন্স হওয়ার কথা না। কিছুটা এদিক সেদিক হইতে পারে যদি স্ট্যান্ডার্ডাইজেশন করি, ঠিক আছে? আচ্ছা, তোমরা এক কাজ করতে পারো, স্ট্যান্ডার্ডাইজেশনের স্টেপটা সিম্পলিসিটির জন্য আপাতত বাদ দিতে পারো, ঠিক আছে? যে ডাইরেক্টলি আমরা হচ্ছে কোভেরিয়েন্স ক্যালকুলেশন করব, এখন যে এক্সাম্পলটা আমরা দেখতেছি এই অনুযায়ী এটাও করতে পারো। আর কারো যদি মনে হয় না আমি স্ট্যান্ডার্ডাইজেশন করে করব, ওইটা করলেও হবে, সমস্যা নেই। এই স্ট্যান্ডার্ডাইজেশনের স্টেপটা কিন্তু আসলে আমার পিসিএ ক্যালকুলেশনের স্টেপ না, আসলে আমরা এটা হচ্ছে প্রি প্রসেসিং এর স্টেপ হিসাবে ধরি, ঠিক আছে? বাট করে নিলে ক্যালকুলেশনটা সহজ হয়। ওকে, আমরা একটু আগাই। এরপরে এই পর্যন্ত ক্লিয়ার আই গেস সবার কাছে? কোনো কনফিউশন আছে কারো? স্যার এভাবে করতে গেলে তো স্যার অনেক সময় লেগে যাবে, মানে টেবিল করতে গেলে। আমরা যদি স্যার সূত্রটার মধ্যেই করি, দুইটা ভ্যালু দিয়ে ডট ডট দিয়ে লাস্টে ভ্যালুটা দিয়ে দিই, তাহলে স্যার সমস্যা হবে? টেবিল করেই কোভেরিয়েন্সের করতে হবে এমন তো না, তোমার ক্যালকুলেশন তো আসলে সবগুলারই করতে হবে, ঠিক আছে? তোমাকে ক্ষেত্রে যদি আমি এখানে যেমন 10টা ভ্যালু দেওয়া আছে, যদি 10টা ভ্যালু থাকে তাহলে তোমার আসলে ক্যালকুলেশন সবগুলাই করতে হবে। এখানে ভ্যালুগুলা টেবিল আকার করে দেখাইছে এই কারণে বেশি মনে হচ্ছে। তুমি কোভেরিয়েন্স ক্যালকুলেট করতে গেলে ধরো তুমি এক্স আর ওয়াই এর কোভেরিয়েন্স ক্যালকুলেট করবা, তখন তোমার তো মিন ভ্যালু থেকে সবগুলা বিয়োগ দিয়ে দিয়ে গুণ দিয়ে ওটা আমি যোগ করতে ক্যালকুলেটরে হবে, এরপরে করলাম ভাগ দিতে স্যার, হবে। আর বাকিগুলো স্যার দেখাইলাম কম। আর এটাও করা যাবে, মানে করতে পারবা তো, সমস্যা নাই। আমি তো বলছি ক্লাসে যে যদি মানে ফর্মুলা ঠিক হয় এবং ফর্মুলার মধ্যে কোন ভ্যালু আসতেছে এটা ঠিক মতো বের করতে পারো, তাইলেই হবে, ঠিক আছে? ওকে। বাট এই স্টেপটা হচ্ছে মানে একদম ভেঙে ভেঙে করা, তো যাতে ভুল না হয়, ভুল কম হয়, এই কারণে করা। আচ্ছা, তো আমাদের কোভেরিয়েন্স ভ্যালু বের করা শেষ। কোভেরিয়েন্স ভ্যালু বের করা হয়ে গেলে আমরা এখন বের করব কি? আইগেন ভ্যালু। আইগেন ভ্যালু বের করব। আচ্ছা, আইগেন ভ্যালু কিভাবে বের করব দেখো। কোভেরিয়েন্সের ম্যাট্রিক্সটার উপরেই তোমার হচ্ছে বাকি ক্যালকুলেশন। আচ্ছা, আইগেন ভ্যালু বের করার ফর্মুলাটা হচ্ছে এটা, যে সি মাইনাস ল্যামডা আই
ইজ ইকুয়াল টু 0। সিটা কি? সিটা হচ্ছে আমার কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটা মাইনাস ল্যামডাটাই হচ্ছে আমার আইগেন ভ্যালুটা, মানে আমরা এই ইকুয়েশনটা সলভ করে আইগেনের ভ্যালুগুলো বের করব, ল্যামডার মানগুলো বের করব। আর আই হচ্ছে আমার একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আমরা যদি এইখানে যেহেতু আমার কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটা 2 × 2, তাহলে আমার আইডেন্টিটিও ম্যাট্রিক্সটাও নিতে হবে কি 2 × 2 সাইজের। ঠিক আছে? আচ্ছা, এরপরে আগাই আসো। এরপরে আমরা ভ্যালুগুলো বসাইছি, সি এর ভ্যালুটা বসাইছি। ও আচ্ছা, এখানে কিন্তু ডিটারমিনেন্ট নেওয়া হয়েছে, এটা একটু খেয়াল করবা। এই যে ম্যাট্রিক্সের ক্যালকুলেশন আমরা যখন এভাবে দুই সাইডে দাগ দেই, এটার মানে হচ্ছে কি এই পুরো ক্যালকুলেশনের ডিটারমিনেন্টের ভ্যালুটা আমরা নিব। তো ডিটারমিনেন্টের ভ্যালুতে পরে আগে ভিতরে যোগ বিয়োগ তো করতে হবে। সো সি এর ভ্যালু বসাইলাম, ল্যামডা তো ল্যামডার জায়গায় থাকবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স বসলো। আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে ল্যামডাটা গুণ হয়ে কি হয়ে যাবে, ওই 1 যেখানে যেখানে আছে সেখানে ল্যামডা হবে, মানে ল্যামডা 0 0 ল্যামডা। আর এটাকে যদি এটা থেকে বিয়োগ দেই তাহলে 0.6166 থেকে ল্যামডা বিয়োগ হবে, এই যে এটা আসছে 0.6154 থেকে 0 বিয়োগ হবে, সো সেম থাকবে, নিচে দুইটার জন্য সেম। আলটিমেটলি আমার ম্যাট্রিক্সটা দেখতে মানে গুণ দিয়ে বিয়োগ করার পরে ম্যাট্রিক্সটা হয়ে গেল এটা। এখন আমার এই পুরো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা কি করতে হবে, বের করতে হবে। ডিটারমিনেন্ট কিভাবে বের করি? খুব সহজ। 2 × 2 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করা হচ্ছে সবচেয়ে সহজ। কিভাবে? তুমি হচ্ছে ডায়াগোনাল ভ্যালুগুলো গুণ দিয়ে বিয়োগ করবা। এর মানে হচ্ছে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা গুণ হবে, বিয়োগ হবে এই ভ্যালু আর এই ভ্যালুর গুণফলের সাথে। ঠিক আছে? এটা যদি করি, এই যে দেখো ইকুয়েশনটা চলে আসে আমার, এই যে 0.6166 মাইনাস ল্যামডা ইন্টু হচ্ছে 7166 মাইনাস ল্যামডা। এটাকে মানে তুমি গুণ দিলে, গুণ দিলা, বিয়োগ করলা কিসের সাথে? এই যে 614 এর স্কোয়ারের সাথে, যেহেতু এটার সাথে এটা গুণ হবে। এরপরে আমরা এই বিয়োগ আর গুণের মানে পুরাটা শেষ করলে মানে আরো সিম্পলিফিকেশন করে ফেললে আলটিমেটলি ফর্মুলাটা আসে এরকম, মানে লিনিয়ার ইকুয়েশনটা, সরি এটা নন লিনিয়ার ইকুয়েশন, নন লিনিয়ার ইকুয়েশনটা আসে এরকম যে ল্যামডা স্কোয়ার মাইনাস 1.33 ল্যামডা প্লাস 0.0630। এই যেই আমার ইকুয়েশনটা আসলো, এইটা আমরা সলভ করতে পারি ক্যালকুলেটরে, সহজ বসাই দিয়ে তুমি সলভ করলে তোমার এখান থেকে ল্যামডার দুইটা ভ্যালু আসবে। ঠিক আছে? যে দুইটা ভ্যালু হচ্ছে আমার কি আইগেন ভ্যালু। এটাকে আমরা সলভ করলে আলটিমেটলি কোথায় গেল, এই যে এই দুইটা ভ্যালু পাবো, একটা হচ্ছে 0.49, একটা হচ্ছে 1.284। ঠিক আছে? হয়ে গেল আমার আইগেন ভ্যালু ক্যালকুলেশন। আইগেন ভ্যালু পেয়ে গেছি, এখন আমার কাজ বাকি কয়টা? এই দুইটা, আইগেন ভেক্টর বের করতে হবে আর হচ্ছে ফিচার রিডাকশন করতে হবে লাস্টে। তো এখন তোমরা বলো তো, এখানে ল্যামডা 1 আর ল্যামডা 2 এর মধ্যে আমার প্রিন্সিপাল কম্পোনেন্ট আসবে কোন ল্যামডার ভ্যালুর জন্য? ল্যামডা 1। ল্যামডা 2। হ্যাঁ, ল্যামডা 2 এর ভ্যালুর জন্য হচ্ছে প্রিন্সিপাল কম্পোনেন্ট 1 আসবে, আর ল্যামডা 1 এর জন্য আসবে প্রিন্সিপাল কম্পোনেন্ট 2। ঠিক আছে? যেটা ভ্যালু সবচেয়ে বড় ওইটার জন্য আমরা প্রিন্সিপাল কম্পোনেন্ট 1 ধরবো, এরপর একটা প্রিন্সিপাল কম্পোনেন্ট 2, এরপর একটা 3 4 এভাবে যাবে। গুড। আচ্ছা, এরপরে তাহলে আমরা একটু আগাই। এরপরে হচ্ছে আইগেন ভেক্টর ক্যালকুলেট করার কাজ। এর আইগেন ভেক্টর ক্যালকুলেট করতে আমাদের এই কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটা লাগবে, আর আমরা যে আইগেন ভ্যালুগুলো বের করছি এগুলো লাগবে। ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে এটা, সি ইনটু ভেক্টর ইকুয়াল টু হচ্ছে ল্যামডা ইনটু ভেক্টর। এইটাকে মানে এই ফর্মুলা থেকেও বের করে আনা যায়, এই ফর্মুলা থেকেও বের করে আনা যায়। যদি আমি একটু দেখাই তোমাদের, এই যে ফর্মুলাটা হচ্ছে এটা। এই ফর্মুলা থেকে আমি যদি এই যে এখানে ভেক্টর ইয়ে নেই, কি বলে, ভেক্টরটা কমন নেই, ভেক্টরটা কমন নিয়ে ভেক্টরটাকে যদি মানে জিরোর নিচে নিয়ে আসি, তাহলে হচ্ছে ভেক্টরটা বাদ চলে যায়, তাহলে সি মাইনাস ল্যামডা আই থাকে, যেটা দিয়ে আমরা হচ্ছে আইগেনের ভেক্টর মানে আইগেন ভ্যালুগুলা বের করছিলাম। অ্যাকচুয়াল ফর্মুলাটা এইটা, এটা দিয়ে হচ্ছে আইগেন ভ্যালুগুলো আমরা বের করছি ল্যামডার জন্য। এখন আবার এই ফর্মুলাটা দিয়েই কি করব, ভেক্টরগুলো বের করব। ভেক্টর বের করার কাজটা সহজ। কি করা হয়েছে দেখো, সি কি? সি হচ্ছে আমার কোভেরিয়েন্স ম্যাট্রিক্স, ল্যামডার ভ্যালু আমরা দুইটা ল্যামডার ভ্যালু জানি, আর v1 এর ভ্যালুটাই আমরা বের করব। v1 হচ্ছে আমার ভেক্টর 1 যেটা ল্যামডা 1 এর জন্য আসবে, আর v2 আরেকবার সেম জিনিসটা সেকেন্ড টাইম যখন আমরা রিপিট করব ল্যামডা 2 এর ভ্যালু দিয়ে, তখন v2 পাবো, এটা হবে আমার সেকেন্ড ভেক্টরটা, সেকেন্ড আইগেন ভেক্টরটা। এখানেও ক্যালকুলেশন খুবই সহজ। আমরা প্রথমে ল্যামডা 1 এর ভ্যালু নিচ্ছি 0.49, এই 0.049 ল্যামডার ভ্যালুটা প্রথমটা নিলাম। এরপরে কি হবে, জাস্ট মাল্টিপ্লিকেশন। ঠিক আছে? এখানে আমরা নরমালি যেমন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করি, ওই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হয়েছে, x1 গুণ হয়ে গেছে এটার সাথে, y1 গুণ হয়ে গেছে এটার সাথে,
ইকুয়াল টু হচ্ছে x1 ইন্টু 0.49, প্রথম ইকুয়েশন চলে আসলো। আবার x1 গুণ হবে এই 0.6154 এটার সাথে, আর y1 গুণ হবে 0.7166 এটার সাথে, ইকুয়াল টু হচ্ছে y1 গুণ হবে 0.49 এর সাথে। সেকেন্ড ইকুয়েশন চলে আসছে। এখানে এই যে দেখো x1 এর দুইটা টার্ম, এখানে y1 এর দুইটা টার্ম, ডানে বামে নিয়ে এসে যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করলে আমার দুইটা ফর্মুলা চলে আসলো। আননোন ভেরিয়েবল হচ্ছে দুইটা, x1 y1। তাহলে এই দুইটাকে সলভ করলে তুমি হচ্ছে x1 আর y1 এর কি পাবা, একটা ভ্যালু পাবা, একটা x1 এর ভ্যালু পাবা, একটা y1 এর ভ্যালু পাবা। আচ্ছা, এই জিনিসটাকে আমরা কি করি, একটু সহজ করে ক্যালকুলেশন করি। সহজ করে কিভাবে ক্যালকুলেশন করলাম, ধরো সহজ করে ক্যালকুলেশন এভাবে করলাম যে আমরা এই যে ফর্মুলাটা আসছে, ফর্মুলাতে আমরা ধরে নিছি যে যে কোনো একটা ফর্মুলা তুমি ইউজ করতে পারো, এটা করার জন্য সমস্যা নেই। আমরা ধরে নিছি যে y এর ভ্যালু 1, হ্যাঁ ধরে নিছি y এর ভ্যালু 1। y এর ভ্যালু 1 ধরে আমরা এখানে যদি y এর ভ্যালু 1 বসাই দিই, তাহলে x1 এর একটা ভ্যালু আসবে, ঠিক না? x1 এর একটা ভ্যালু আসবে। x1 এর একটা ভ্যালু আসলে তাইলে যে ভ্যালুটা আসছে এটা হচ্ছে এটা -1.0484, আর y এর ভ্যালু যেহেতু আমরা 1 ধরছিলাম, এই হচ্ছে আমার y এর ভ্যালু। এখন ব্যাপার হচ্ছে y এর ভ্যালু 1 ধরে নিছি, কিন্তু আসলে তো y এর ভ্যালুটা 1 না। আচ্ছা, এটা যেটা আসলো এটা কিন্তু আমার ডিজায়ার্ড ভেক্টরটা, হ্যাঁ এটাই আমার ভেক্টরটা। তো আমরা যেহেতু y এর ভ্যালু 1 ধরে নিছি, কিন্তু আসলে y এর ভ্যালু 1 তো না, এই কারণে আমরা ভ্যালুগুলোকে কি করব, নরমালাইজ করব। নরমালাইজ করার জন্য কি করব, প্রত্যেকটা ভ্যালুকে এই দুইটা ভ্যালুর ডিফারেন্স মানে দূরত্ব ডিসটেন্সটা দিয়ে ভাগ দিব, ইউক্লিডিয়ান ডিসটেন্স দিয়ে। এই ভ্যালুটাকেও এই দুইটা পয়েন্টের ডিসটেন্স দিয়ে ভাগ দিব, এই 1 কেও এই দুইটা পয়েন্টের ডিসটেন্স দিয়ে ভাগ দেব। তো ডিসটেন্স তো আমরা এইভাবেই ক্যালকুলেট করি, রুট ওভার পয়েন্টের স্কয়ার মানে দুইটা এক্স এর স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই এর স্কয়ার। প্রথমটাকে ভাগ দিলাম, সেকেন্ডটাকে ভাগ দিলাম, আলটিমেটলি যে ভ্যালুটা আসতেছে এইটাই হচ্ছে আমার আইগেন ভেক্টর 1। ঠিক আছে, কিসের জন্য আসলো, এই যে ল্যামডা 1 যে আইগেন ভ্যালুটা এটার জন্য আসলো, আইগেন ভেক্টর 1। এক্স্যাক্টলি সেম ক্যালকুলেশন করব আমরা এখন ল্যামডা 2 এর জন্য। এই এখানে দেখো ল্যামডার জায়গায় ল্যামডা 2 এর ভ্যালু বসাবো। ল্যামডা 2 এর ভ্যালু বসাবো, ল্যামডা 2 এর ভ্যালু বসাইলে সেম ভাবে গুণ হয়ে দুইটা ইকুয়েশন আসবে। ওই দুইটা ইকুয়েশনে y এর ভ্যালু y2 এর ভ্যালু আমি যদি 1 ধরে নেই, 1 ধরে নিয়ে সেম ভাবে সলভ করলে চলে আসবে আমার আইগেন ভেক্টর 2। এই হয়ে গেল আমার ফোর্থ স্টেপ। দুইটা ভেক্টর আমরা পেয়ে গেছি, দুইটা আইগেন ভ্যালু আসছিল আমার, দুইটা আইগেন ভ্যালুর জন্য আমরা দুইটা আইগেন ভেক্টর পেয়ে গেছি। এই পর্যন্ত ক্লিয়ার? বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে কারো? ক্লিয়ার তো সবাই? কোনো কনফিউশন নাই? ওকে, কনফিউশন না থাকলে আমার কাজ মোটামুটি শেষ। এখন কি করতে হবে, লাস্ট স্টেপ, যেটা হচ্ছে সরি লাস্ট স্টেপটা কি, লাস্ট স্টেপটা হচ্ছে ফিচার রিডাকশন করা। আচ্ছা, ফিচার রিডাকশনে আমরা বলছিলাম যে শুধু মাল্টিপ্লাই করলেই আমার কি হয়ে যাবে, ফিচার রিডাকশনটা হয়ে যাবে। এর মানে হচ্ছে দেখো আমার এক্স হচ্ছে আমার ফিচার 1, এক্স ওয়াই হচ্ছে ফিচার 2। তাহলে আমার মানে এই দুইটাকে যদি আমি ম্যাট্রিক্স ধরে নেই, ম্যাট্রিক্সটা আসে দেখতে এরকম, ঠিক আছে, এরকম এরকম ম্যাট্রিক্সটা আসে। তো এই ম্যাট্রিক্সটাকে আমরা এখন, যদি আমি তোমাকে কোশ্চেনে বলি যে তুমি দুইটা ফিচার আছে, দুইটা ফিচার থেকে একটা ফিচার রিডাকশন করো, মানে দুইটা থেকে একটাতে আনো, তাহলে আমরা কোন আইগেন ভেক্টরটা নিব বলো তো? কোন আইগেন ভেক্টরটা চুজ করব কাজ করার জন্য? ল্যামডা 2 ল্যামডা 2 এর ভ্যালু তো আমার লাগবে না, ল্যামডা 2 এর জন্য যেই ভেক্টরটা আসছে সেটা হচ্ছে ভেক্টর 2, 0.677 ল্যামডা 2 এর জন্য এই ভ্যালুটা আসছিল। এই ভেক্টরটা নিয়ে আমরা কাজ করব। কি কাজ করব, আমার এই যে মানে ম্যাট্রিক্সটা আছে, মানে এক্স আর ওয়াই এর যে ম্যাট্রিক্সটা, ওইটার সাথে এটারে গুণ দিব, বাস শেষ। গুণ দিলেই আমার কাজ শেষ। দেখো কি করলাম, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল কম্পোনেন্ট 1, যেহেতু এখানে ভ্যালুটা সবচেয়ে বেশি। এইটা প্রিন্সিপাল কম্পোনেন্ট 1 বলার মানে হচ্ছে এই ভেক্টর দিয়ে আমরা ট্রান্সফর্ম করলে যেই ভেক্টরটা পাবো নতুন, বা যেই নতুন ভ্যালুগুলো পাবো, সেখানে ইনফরমেশন লস হয়েছে সবচেয়ে কম। এরপরে যদি এরপরেরটা নেই, ওইখানে ইনফরমেশন লস হবে আরেকটু বেশি, এরপরেরটাতে গেলে ইনফরমেশন লস আরেকটু বেশি, এরকম হবে। আচ্ছা, এখানে কি করা হয়েছে দেখো, এই যে আমার এক্স আর ওয়াই এই দুটা কলাম নিলাম, এটা হচ্ছে কি সাইজের, মানে এখানে মনে হয় 9টা অবজারভেশন আছে, তাহলে 9x2 সাইজ, আর এটা হচ্ছে 2x2 সাইজ। তাহলে এই যে এটার কলাম আর এটার রো নাম্বার মিলে যায়, এই কারণে হচ্ছে আমরা ডিরেক্টলি এটারে গুণ দিতে পারবো। আর যদি এমন হয় যে তোমাকে ইয়াটা ডেটা সেটটা হচ্ছে
ট্রান্সপোজ করে দিছে, মানে হচ্ছে লম্বালম্বি ভাবে দিছে, তখন তুমি এটাকে জাস্ট ট্রান্সপোজ করে নিবা। ঠিক আছে, এই যে মানে এখানে আমরা প্রথমে একটা ফাইল খুলছিলাম না, যেখানে একটা এক্সাম্পল ছিল, এই যে যদি ডেটা সেটটা তোমাকে এভাবে দেয়, এখানে কিন্তু x1 হচ্ছে তোমার ফিচার, x2 হচ্ছে তোমার ফিচার। ঠিক আছে, বলে দিছে কিন্তু যে x1 আর x2 কে আমরা ফিচার ধরবো। তখন আমার এই গুণ দেওয়ার আগে, ফিচার এক্সট্রাকশনের আগে আমার এই ম্যাট্রিক্সটাকে কি করতে হবে, ট্রান্সপোজ করে নিতে হবে, ট্রান্সপোজ করে এই ফর্মে আনতে হবে গুণ দেওয়ার জন্য, যাতে ওই যে ডাইমেনশন ম্যাচ করে। গুণ দিলেই আমার কি হয়ে যাচ্ছে, গুণ হবে কিভাবে, এই 2.5 ইন্টু 6.77 প্লাস 2.4 ইন্টু 0.35 গুণ হয়ে একটা ভ্যালু আসবে। আলটিমেটলি এটা থেকে আমার একটাই ম্যাট্রিক্স আসবে, যেখানে একটা ভ্যালুই থাকবে। এটা হচ্ছে আমার প্রিন্সিপাল কম্পোনেন্ট 1, এবং এইটাই সেই ম্যাট্রিক্স যেটা হচ্ছে আমার নতুন পয়েন্টগুলা। ওই যে আমরা বলতেছিলাম শুরুতে যে আমরা পয়েন্টের প্রজেকশন নিব, বলতেছিলাম না, কোথায় গেল, এই যে এখানে আমরা বলতেছিলাম না যে আমরা এই অ্যাক্সেসটা নিছি কেন, কারণ আমরা এই পয়েন্টগুলোকে একটা পয়েন্টে কনভার্ট করতে চাই, একটা পয়েন্টের মানে প্রজেকশন নিয়ে একটা পয়েন্টে আনতে চাই। এই যে তুমি এখানে এই কলামটা পাইলা, এই কলামটাই হচ্ছে তোমার ওই নতুন ক্যালকুলেট করা পয়েন্টগুলো, যেগুলো যেগুলো তোমার এক্স আর ওয়াই এর যে ইনফরমেশনটা ওইটাকে রিপ্রেজেন্ট করে। এই পর্যন্তই। এটা করতে পারলেই হচ্ছে তোমার, এই যে দেখো দুইটা ফিচার ছিল, দুইটার পরে দুইটা জায়গায় একটা ফিচার চলে আসছে। তারপরে সেম জিনিসটা হচ্ছে এখানে একটু গ্রাফিক্যালি দেখানো হয়েছে, যে এই যে আমরা অ্যাক্সেস চেঞ্জ করে ফেললাম, চেঞ্জ করে নতুন ভ্যালুগুলো ক্যালকুলেট করছি। এই যে v1 বা v2 যেটা আসছে, এটাই হচ্ছে আমার ওই নতুন এক্স আর নতুন ওয়াই, বুঝছো? এক্স আর ওয়াই তো, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু তো ছিলই আগে, কিন্তু নতুন যে v1 আর v2 আসলো, এরাই হচ্ছে আমার ওই যে নতুন, আমরা বলতেছিলাম যে এক্স অ্যাক্সিস কে সরায় আনবো, ওয়াই অ্যাক্সিস কে সরায় আনবো। এই v1 আর v2 হচ্ছে ওই ভেক্টর গুলো যেগুলো আমার এই নতুন আর এক্স আর ওয়াই কে ডিফাইন করে। আই হোপ মোটামুটি তোমাদের কাছে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা ক্লিয়ার। এখন বলো, কোথাও কোশ্চেন আছে কারো, কোনো আরো কনফিউশন আছে? আমরা যে ওই যে আইগেন ভেক্টরের ভ্যালুগুলা বের করলাম, মানে আইগেন হ্যাঁ, ওই ভ্যালুগুলা স্যার হচ্ছে 2/2 এর জন্য আমরা স্যার 1 ধরে করলাম। বাট স্যার 3/3 যদি আসে, তখন স্যার আমরা যদি ক্যালকুলেটর ইকুয়েশনের নর্মাল প্রসেসে যাই, তখন 0 0 আসে স্যার। এটা একটা ম্যাথের না, আমি কয়েকটা ম্যাথে ট্রাই করছি, ক্যালকুলেটর স্যার 0 0 আসে, মানে ওই পদ্ধতিতে হয় না ইকুয়েশনটা সলভ। সেক্ষেত্রে স্যার কিভাবে করবো ইকুয়েশনটা? মানে তোমার আইগেন ভ্যালু 3টা আসছে। স্যার 3/3 যদি আসে, সেক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেটর ইকুয়েশন সলভ দিয়ে করতে যাই, ওই তিনটা ইকুয়েশন সলভ, তাহলে স্যার হচ্ছে 0 আসে, ভ্যালুগুলো আসে না। থ্রি এটা বাই স্যার থ্রি হচ্ছে, 3/3 কোনটা আসছে ম্যাট্রিক্স, এটা বলতে স্যার হবে তো। থ্রি আপনি বাই থ্রি হচ্ছে ম্যাট্রিক্স আমাকে, কিসের জন্য আপনি হচ্ছে আসছে? স্যার একটা ওই যে একটা এক্সাম্পলের পিডিএফ দিছিলেন, ম্যাথ এক্সাম্পলের, ওখানে 3/3 যে ম্যাট্রিক্স ইয়েটা হুম আসছে, মানে তিনটা ফিচার্স ছিল আর কি, ওই জন্য। হুম, এইটা না স্যার, আরেকটা, স্যার এই যে এইটাতে। এটা। জি স্যার, এইটাতে হ্যাঁ স্যার ইকুয়েশন সলভ করছে হ্যাঁ, একটা ক্রেমার রুল দিয়ে, কিন্তু ওইটা স্যার একটু বুঝতেছি না। এটাতে স্যার যদি আমি নর্মাল হচ্ছে ক্যালকুলেটরে তিনটা ইকুয়েশন তুলে সলভে দেই, তাহলে 0 0 আসে, অ্যান্সার আসে না। এই ফরম্যাটটাই কথা, এটার কথাই বলতেছো? জি স্যার। স্যার এই যে যে এইটা না আচ্ছা, স্যার। এই মানে হচ্ছে আইগেন ভ্যালু গুলো তো আসছে এই ফর্মুলা সলভ করে, জি ঠিক স্যার, আছে? এই যে এই এই ফর্মুলা ফর্মুলাটা সলভ আসছে। করে 3টা আইগেন ভ্যালু আসছে। জি স্যার। হ্যাঁ, এই ফর্মুলাটা আমি বুঝাচ্ছি, বলতেছি। আইগেন ভ্যালুটা আসছে এই ফর্মুলাটা সলভ করে। এরপরে কি করছে, এই যে প্রত্যেকটা আইগেন ভ্যালুর জন্য আইগেন ভেক্টর পাইছে। স্যার এই যে এই আইগেন তিনটা ভেক্টরটা কিভাবে ইকুয়েশন বের করছে, এই যে দেখো। নিচে ক্রেমার রুল দিয়ে যে সলভটা করছে, স্যার একটু নিচে নিচে, হুম, স্যার এই যে ভি এর ভ্যালু, এই যে স্যার এই এই যে এটা। ভ্যালুটা। জি স্যার, এইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো হচ্ছে তোমার ওই যে কি বলে, প্রসেসটার নাম তো ভুলে গেলাম। স্যার হ্যাঁ, ক্রেমার এখান রুল। থেকে ভ্যালু এভাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্রেমার রুলে এখানে আসে না ভ্যালু, এটা এরকম আসে না। স্যার আমি যদি মানে ক্যালকুলেটর দিয়ে করতে চাই তিনটা ইকুয়েশন সলভ, তাহলে 0 0 আসে, মানে মান আসে না। ক্যালকুলেটর ভি ওয়ান দিয়ে এর জিরো ভ্যালু জিরো 0 আসে। আসে, ভি2 এরও 0 আসে, ভি3 এরও 0 আসে। ক্যালকুলেটরে তাইলে তুমি একটু ভালো মতো দেখো কিভাবে বসাইছো ভ্যালু। এখানে ভ্যালুগুলো ক্যালকুলেশন কিভাবে হয়েছে এটা কিন্তু তোমার একটু বুঝতে হবে। আমার এই যে 3টা আইগেন ভেক্টর, ঠিক আছে, আমরা ফর্মুলা ইউজ করতেছি কোনটা, ওই যে সি মাইনাস মানে ল্যামডা ভি, ল্যামডা আই, ঠিক আছে। এখানে কিন্তু মানে একটু আগে আমরা এক্সাম্পল যেটা দেখাইছি, যেখানে আমরা
যে আইগেন ভেক্টর বের করার জন্য এই ফর্মুলাটা ইউজ করছি না, জি স্যার। ফর্মুলা এটাই, এটার একটু মডিফাই করে কিন্তু এখানে একটু মডিফাই ভার্সন দিয়ে কিন্তু এখানে আইগেন ভ্যালুটা বের আচ্ছা আমি শুরু থেকে আসি। প্রথমে এখানে তো বাকি সব স্টেপ সেম। এই ফর্মুলাটা কি, এটা আমরা ক্লাসে বলছিলাম যদিও, যে যদি আমাকে 3x3 ম্যাট্রিক্স দেয়, মানে হচ্ছে 3টা ফিচার দেয়, তাইলে আলটিমেটলি আমার মানে এই ধরনের একটা ম্যাট্রিক্স আসবে। তোমার ওই যে কোভেরিয়েন্সের সাথে তুমি ল্যামডা গুণ দিলে বিয়োগ করে এই ধরনের একটা ম্যাট্রিক্স আসবে। এখন এটার ডিটারমিনেন্ট বের করতে হবে। সো এটার ডিটারমিনেন্ট বের করাটা আসলে অনেক বড় একটা ক্যালকুলেশন, মানে বিশাল একটা ক্যালকুলেশন হয়ে যায়। কিন্তু এটার একটা সহজ উপায় আছে। সহজ উপায় হচ্ছে এই ফর্মুলাটা। এই ফর্মুলাটা কি? এই ফর্মুলাটা হচ্ছে আমার যে ইকুয়েশনটা আসবে, যেহেতু 3টা ল্যামডা টার্ম আছে, তাহলে 3 মানে এমন একটা টার্ম, এমন একটা ইকুয়েশন আসবে যেখানে এই ফরমেশনটা থাকবে যে a ল্যামডা কিউব মাইনাস হচ্ছে b ল্যামডা স্কয়ার প্লাস c ল্যামডা কিউব মাইনাস ডিটারমিনেন্ট অফ c। হ্যাঁ, কারণ যেহেতু 3টা ল্যামডার ভ্যালু আসতে হবে, তাহলে এই ফরম্যাটেই আসবে, এটা আমরা জানি। আচ্ছা, এখন এই অনেকগুলো এক্সপেরিমেন্ট করে, অনেকবার ট্রাই করে ম্যাথ সলভ করে দেখা গেছে আলটিমেটলি যে ইকুয়েশনটা আসে, এই ইকুয়েশনটাতে তোমার প্রথম ল্যামডা 3 এর যে কোএফিসিয়েন্টটা, এটা ভ্যালু সবসময় 1 আসে। ঠিক আছে, এরপরে ফর্মুলার মাইনাস, এই মাইনাসটা কিন্তু ফর্মুলা, ঠিক আছে, প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, এভাবে যাবে। তো ফর্মুলার মাইনাস বি এ যে কোএফিসিয়েন্টটা, এটা কি? বি হচ্ছে দেখো সাম অফ ডায়াগোনালস অনলি ভ্যালুস, মানে হচ্ছে এই যে ল্যামডার সাথে, মানে এই ডায়াগোনালি যে ভ্যালুগুলো আছে, ডায়াগোনালি যেই ভ্যালুটা থেকে আমরা ল্যামডাটা বিয়োগ করছি, ওই ভ্যালুগুলোর গুণফল, মানে হচ্ছে 1 ইন্টু 1 ইন্টু, সরি, 1 যোগ 1 যোগ 1 3। ঠিক আছে, এটা যদি 3 হইতো তাহলে 3 সাম 3 সাম 3, মানে 3 প্লাস 3 প্লাস 3 9 হইতো। ঠিক আছে, সো এই বি এর ভ্যালুটা আসবে কি তোমার, এই ল্যামডা আমরা যে ভ্যালুটা থেকে গুণ করছি ডায়াগোনালি, ওই প্রত্যেকটা ভ্যালুর যোগফল, যোগফলটা যেটা আসবে ওইটা আমরা বি এর এখানে বসাবো। যোগফল যদি মাইনাস হয়, তাহলে মাইনাস মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে সেকেন্ড টার্ম। থার্ড টার্মটা কি দেখো, সাম অফ ডায়াগোনাল মাইনরস। ডায়াগোনাল মাইনর কি? ডায়াগোনাল মাইনর কি, এটা কিন্তু তোমাদের জানার কথা। বলো তো কেউ একজন, ডায়াগোনাল মাইনর গুলো কি কি হবে? এই যে ফাঁকিবাজি করে আসছেন ছোট ক্লাসে থাকতে, এটার ফল এটা দেখো। ডায়াগোনাল মাইনর হচ্ছে আমরা ওই যে একটা কলাম একটা রো বাদ দিব, এই যে প্রথমে এই কলামটা আর এই রোটা যদি বাদ দেই, এটারে এডিট করে দেখানো যায় কিনা দেখি, দাঁড়াও। স্ক্রিন তো দেখতেছো তোমরা না? আমি হচ্ছে এখানে একটু আঁকাআঁকি করা লাগবে, এই কারণে একটু নামিয়ে নিতেছি। আচ্ছা, দেখা যায় মাইক্রোসফট এজ দেখা যাচ্ছে? হ্যালো, স্যার দেখা যায় দেখা যায়। ওকে। আচ্ছা, মাইনর গুলা কি, আমরা হচ্ছে এরকম করি যে একটা কলাম, প্রথমে এই কলামটা বাদ দিব, এই রোটা বাদ দিব, তাহলে এটা হচ্ছে আমার প্রথম মাইনর। ঠিক আছে, আচ্ছা, এরপরে এটা হয়ে গেল। এরপরে সেকেন্ড কলাম সেকেন্ড রো বাদ দিব, তাহলে এইটা ইন্টু এইটা বিয়োগ এইটা ইন্টু এইটা, এটা হলো আমার সেকেন্ড মাইনর। এরপরে কি করব, এই থার্ড কলাম, সরি সরি, থার্ড কলাম থার্ড রো বাদ দিব, তাহলে এইটা ইন্টু এইটা বিয়োগ এটা ইন্টু এটা, এই দুইটা হচ্ছে, এটা হচ্ছে আমার থার্ড মাইনর। ঠিক আছে, এই তিনটার গুণফল, এই যে সাম অফ ডায়াগোনাল মাইনরস, এই তিনটার যোগফল, মানে এই যে তিনটা টার্ম আসবে, তিনটা গুণ দিয়ে টোটালটার যোগফল হচ্ছে আমার এই কিসের ভ্যালু, সি এর ভ্যালু, মানে সি ল্যামডার ভ্যালু। ঠিক আছে, এই এই সি এর ভ্যালু। আর এই সিটা হচ্ছে আমার 3 × 3 এর ডিটারমিনেন্ট, মানে হচ্ছে এই যে প্রথম আমরা যে ভ্যালুটা পাইছিলাম, আমার কোথায় ছিল কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটা,
কোভেরিয়েন্স ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট শুধু কোভেরিয়েন্স না, দাঁড়াও আমি এক্সাম্পলটা আরেকবার একটু দেখে নিই। এখানে ভালোভাবে করা আছে। ফার্স্ট মাইনর, এই যে দেখো এখানে ক্যালকুলেশনটা দেওয়া আছে, কিন্তু ফার্স্ট মাইনর হচ্ছে তোমার এই যে এই দুইটার গুণফল এই দুইটার গুণফল। সেকেন্ড মাইনর হচ্ছে তোমার এই যে এইটা, থার্ড মাইনর এটা। আচ্ছা, এরপরে ফাইনাল ডিটারমিনেন্ট তিনটার লাস্ট ভ্যালুটা কিভাবে আসলো? লাস্ট ভ্যালুটা হচ্ছে তিনটার যোগ যোগ করলাম, অ্যাড করলাম। লাস্ট ভ্যালুটা কিভাবে আসলো? একটা মিনিট। আচ্ছা, ইকুয়েশনটা বুঝতে পারছি, একটু কমপ্লিকেটেড, কিন্তু হচ্ছে করতে হবে। এই কারণে তোমরা মোটামুটি একটু ভালো মতো প্রিপারেশন নিয়ে যাও, ঠিক আছে? অ্যাটলিস্ট একটা প্রবলেম মানে 3/3 দিয়ে সলভ করে দেয়, যাতে হচ্ছে আসলে করতে পারি। এরপরে আমার ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 আসলো। এই ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 এর ভ্যালু দিয়ে এখন আমি হচ্ছে সেম ফর্মুলার মধ্যে কি করব, যে ভেক্টর ছিল মানে এই পয়েন্ট, এই যে ম্যাট্রিক্সটা, এটার মধ্যে একবার ল্যামডা 1 এর ভ্যালু বসাবো, এটার সাথে একটা ভেক্টর গুণ দিব, গুণ দিয়ে ভেক্টরের ভ্যালুটা আসবে v1 v2 v3 এর ভ্যালু। আবার এটাতে ল্যামডা 2 এর ভ্যালু বসাবো, এটার সাথে একটা ভেক্টর গুণ হবে, ওইখান দিয়ে ভেক্টর 2 এর ভ্যালু আসবে। আবার তিনটার জন্য সেম কাজ। এই যে দেখো প্রথমে 0.05 আসছিল প্রথমটার ভ্যালু, এখানে 0.05 গুণ দিলাম, একটা ভেক্টর নিলাম। এখন এই এই টার্মটা আমাদের সলভ করতে হবে। এই টার্মটা সলভ করব কিভাবে? এটা কিন্তু মানে তুমি গুণ দিয়ে যোগ করা হয়েছে, দেখো এই যে 0.95 গুণ v1 প্লাস 0.696 ইন্টু v2 প্লাস হচ্ছে 0.39 ইন্টু v3। এই যে প্রথম কন্ডিশনটা আসলো, এটা হচ্ছে সেম ভাবে সেকেন্ড লাইনটার জন্য সেকেন্ড একটা ভ্যালু আসবে, থার্ডটার জন্য থার্ড। এই যে আমরা ভিডিওটাতে যেটা দেখছি, গুণ দিয়ে আমাদের তিনটা টার্ম আসলো। এখন তুমি v1 v2 v3 এর জন্য ওই যে ক্যালকুলেটরে বসায় তিনটা টার্ম বের করে নিবা, স্যার ঠিক ক্যালকুলেটরে আছে? বসালে অথবা 0 আসে স্যার। আসে না স্যার। ক্যালকুলেটর বসালে 0, স্যার এটা 0 হয়তোবা ই এই আসে। পার্টিকুলার ভ্যালুগুলোর জন্য আসতেছে। স্যার হয়তোবা এই স্যার হচ্ছে পার্টিকুলার ভ্যালুগুলোর জন্য ভিডিওতে যেটা আসতেছে। দেখাইছি স্যার ওইটার জন্য 0 ই আসে স্যার। মানে এই পদ্ধতিতে ক্যালকুলেটর পদ্ধতিতে হয় না স্যার এটা। এইখানে স্যার এটা ক্রেমার আমিও রুল ইউজ দেখছি। করছে, বাট এটা বুঝতেছি না স্যার কিভাবে করছে স্যার। ক্রেমার রুলও ভুলে গেছো? স্যার এই আচ্ছা, যে নিচে স্যার হচ্ছে ডিটারমিনেন্টের ভ্যালুগুলো যেমন আনছে স্যার, এই যে v1 এর নিচে এই ভ্যালুগুলো হুম, কিভাবে আনলো এটা বুঝতেছি না স্যার। আচ্ছা, এটা আমি পারছি না। দেখাচ্ছি। দেখো v1 v2 v2 v3 এর ভ্যালু এটা কিভাবে আনছে দেখো। এখানে হচ্ছে কোন পয়েন্ট, তুমি এটা মানে রিভার্স ইঞ্জিনিয়ারিং করলে, রিভার্স ম্যাপ করলে পেয়ে যাবা। এটা হচ্ছে 0.069 আর এটা হচ্ছে -0.714। এই দুইটা ভ্যালু এখানে কই আছে দেখো। 0.069 মাইনাস 0.069 হচ্ছে ভ্যালু v1। বুঝতে পারছি, বাট চিহ্ন চেঞ্জ হয়ে গেছে ওখানে এসে, এটাই হচ্ছে স্যার ভ্যালুগুলা। এখানে মাইনাস আসছে স্যার, এখানেও মাইনাস রাখছে। 1.3 1.39। আচ্ছা, আমি একটু একটু দেখতেছি, দাঁড়াও, আমারও এখন এক্স্যাক্টলি ইয়ে ভাবে মানে এই রুলটা খেয়াল নেই, কিন্তু এটা কিভাবে আসে। আচ্ছা, আমরা সমস্যা নেই, ইয়ে করতে পারি, কোনো সমস্যা নেই। সবাই ভুলে গেলে কেমনে হবে? আমাদের সারা বছর হচ্ছে কি করি, সারা বছর হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে চুরিদারি করি, আজকে হচ্ছে একটু পড়াশোনাই করি নাকি? আসলে এটা এর রুলটা আমার ঠিক মনে নেই। এখন আমরা একটু চ্যাট জিপিটি জিজ্ঞেস করে দেখবো যে ভাই তুমি এটা আসলে কিভাবে সলভ করে আমাদের একটু বলো।
আহ, দুইটা স্ক্রিনশট লাগবে, দুইটা স্ক্রিনশট নেই। একটা স্ক্রিনশট, এটা হচ্ছে আরেকটা স্ক্রিনশট। এইটুক আনতে পারলে বাকি টুকের ক্যালকুলেশন তো সহজ। এটা গুণ করে বিয়োগ দিছে, গুণ করে বিয়োগ দিছে। আহ এইটুক কিভাবে আনছে এটা একটু ওরা জিজ্ঞেস করি। আচ্ছা, কি করছে প্রথমে দেখো, from equation 1 into extract coefficients from our 2 into 3 coefficient matrix। আচ্ছা, শুধু ইকুয়েশন 2 আর 1 আর 2 নিছি। আচ্ছা, দুইটা ইকুয়েশন নিলাম। ও আচ্ছা, হ্যাঁ, এখানে যে কোনো দুইটা ইকুয়েশন নিয়ে কাজ করলেই হবে। এই যে কোনো দুইটা ইকুয়েশন ইউজ করা যাবে। তিনটা ইকুয়েশন, যেহেতু দুইটা ইকুয়েশনের মধ্যেই আমার ইয়ে আছে, v1 v2 v3 আছে, শুধু ইকুয়েশন 1 আর 2 নেওয়া হয়েছে, ঠিক আছে, 3 নিয়ে কাজ করা হয়নি। আচ্ছা, কি করছি দেখো, ইকুয়েশন 1 আর 2 নিলাম। 1 আর 2 এর কোএফিসিয়েন্ট হচ্ছে এগুলা, ঠিক আছে, এই যে 0.95 -696 +95 -741, হ্যাঁ, এগুলা। আচ্ছা, এখন এখান থেকে হচ্ছে মাইনর ক্যালকুলেশন করছে, ওই যে সেম জিনিস আমরা একটু আগে করে আসছি, বুঝছি। দেখো, টু ফাইন্ড v1, আমরা v1 বের করতে চাই। v1 বের করতে হলে বলছে যে টেক দ্য মাইনর ফর্মড বাই v2 এন্ড v3 কোএফিসিয়েন্ট। যদি v1 নিতে চাই তাহলে v1 এর কোএফিসিয়েন্ট হচ্ছে এই দুইটা, তাহলে এই দুইটারে বাদ দিব। এই দুইটাকে বাদ দিয়ে বাকি যেই চারটা থাকবে এদের মধ্যে হচ্ছে ডিটারমিনেন্ট ক্যালকুলেশন হবে। এই চারটা ভ্যালু নিলাম, এই চারটা ভ্যালু, এই যে এই চারটা ভ্যালু আসলো, এদের ডিটারমিনেন্ট ক্যালকুলেশন কিভাবে করছি, এটা ইনটু এটা মাইনাস এটা ইনটু এটা। এই যে 0.69 ইনটু 0.74 ইনটু মাইনাস হচ্ছে 0.13 ইনটু 0.9 চলে আসলো। যেই ভ্যালুটা আসছে এটা হচ্ছে আমার ভি ওয়ান এর ভ্যালু। আবার দেখো, ভি টু এর ভ্যালু যদি চাই তাহলে ভি টু এর যে দুইটা টার্ম আছে এই দুইটাকে বাদ দিয়ে এই যে চারটা আসবে এই চারটার কি করব, ডিটারমিনেন্ট দিব। মানে হচ্ছে আমি এই মানে যে ওয়েটা, এই ওয়েতে আমরা যে একটু আগে প্রথমে যে এক্সাম্পলটা দেখছি, ওইখানে আমরা বলছিলাম যে 2 into 2 ম্যাট্রিক্স হলে কি করা যায়, ডিটারমিনেন্টটা সবচেয়ে সহজে বের করা যায়। তো এখানে আমরা 2 into 2 ম্যাট্রিক্সে কনভার্ট করে এরপরে ডিটারমিনেন্ট বের করতেছি, ঠিক আছে। ভি2 কিভাবে করলাম, এই ভি2 এর কোএফিসিয়েন্ট বাদ দিছি, বাদ দিয়ে বাকি দুইটা দুইটা চারটা করে, এই যে এই দুইটা আর এই দুইটা থেকে, এই চারটা থেকে কোএফিসিয়েন্ট আরে ডিটারমিনেন্ট ক্যালকুলেট করছি। এই যে চারটা নিলাম, 0.95 ইন্টু -74, এই যে 0.95 ইন্টু -74 বিয়োগ হচ্ছে 0.139 ইন্টু 0.696 আসলো। এরপরে ভি3 এর জন্য সেম, এই দুইটা ভ্যালু বাদ দিব, এই চারটা ভ্যালুর কি করব, ডিটারমিনেন্ট বের করব। চলে আসছে, এই যে তিনটা ভ্যালু আসছে এই তিনটাই হচ্ছে তোমার তিনটা এক্সাক্ট v1 v2 আর v3। বুঝতে পারছি? জি স্যার। তাওসিফ, ক্লিয়ার এখন? হ্যাঁ, বাকি clear. সবার কি এক বেশি মাথার উপর দিয়ে গেছে নাকি বুঝতে পারতেছো সবাই কি হচ্ছে ঘটনা এখানে? এগুলা কিন্তু মানে টেকনিক্যালি আসলে খুবই সিম্পল হওয়ার কথা তোমাদের কাছে। হ্যাঁ, এই এই জিনিস এগুলো আমরা পড়ে আসার কথা অনেক ছোটকালে, এটা এত কঠিন বিষয় হওয়া উচিত না। যাই হোক, তাও হচ্ছে এই এক্সাম্পলটা একটু ভালো মতো দেখে যাও, দেখে গেলে আমার মনে হয় সহজ হবে। আর তিনটা ভেরিয়েবল দিয়ে দিলে আসলে ক্যালকুলেশনটা খুব বেশি বড় হয়ে যায় এক্সামে করার জন্য। আমার মনে হয় না তিনটা ভেরিয়েবল দিয়ে এক্সামে আসা উচিত, মানে আমার মনে হয় না আসা উচিত। আর যদি এক্সামে দিতে হয় তাইলে হয়তো বা দুইটা ভেরিয়েবল দিয়ে দুইটা থেকে একটা করতে দিব। স্যার ২ টা এখানে দিলে বাকি ক্যালকুলেশন ক্যালকুলেশনটা কিন্তু অনেক ইজি। কিন্তু ৩ টা দিলে স্যার অনেক বড় হয়ে যায়। ৩ টা বের করতে হয় পরপর আবার।
হ্যাঁ মানে ম্যানুয়াল ক্যালকুলেশন অনেক বড় হয়ে যায়। ক্যালকুলেশন তো সবগুলোর জন্য সেমই, 3টা হোক 4টা হোক 10টা হোক, ক্যালকুলেশন সবার জন্য সেম। কিন্তু ম্যানুয়ালি হাতে কলমে করতে গেলে 3টার জন্য বেশি হয়ে যায়। সো আমার আমি হইলে হয়তোবা দিতাম না কোশ্চেনে, এখন বাকিটা তো বলতে পারি না কোশ্চেন কি হয়েছে, আই হ্যাভ নো আইডিয়া। এরপরে এখানে যে V1 V2 V3 আসছে, এরপরে সেম কাজ কিন্তু করা হয়েছে। দেখো 3টা আইগেন ভ্যালুর জন্য, আইগেন ভ্যালু 1 এর জন্য 3টা V1 V2 V3, আইগেন ভ্যালু 2 এর জন্য 3টা V1 V2 V3, আইগেন ভ্যালু 3 এর জন্য 3টা V1 V2 V3। এখন যদি আমার প্রিন্সিপাল 2টা কম্পোনেন্ট লাগে, তাইলে এই যে দেখো ল্যামডা 2 আর ল্যামডা 3 এর ভ্যালু হাইয়েস্ট ছিল, যেটার জন্য আমি E2 আর E3 পাইছি। এই কারণে আমার পুরো ডেটা সেটটাকে আমি E2 আর E3 দিয়ে গুণ দিয়েছি। দেখো গুণ দিয়ে 3টা ফিচার হয়ে গেছে, এখন 2টা ফিচার, শেষ, সেম কাজ। বুঝতে পারছি লোকজন? স্যার ওই যে সেকেন্ড পিডিএফটা একটু দিয়ে দিয়েন ম্যাথের। পিডিএফটা স্যার আজকে আচ্ছা যেটাই দেখাইলেন শুরুতে। হ্যাঁ এটা আচ্ছা, এটা তোমাদের দেই না, এটা আমি এখনই দিয়ে দিচ্ছি, দাঁড়াও। এইটা জি স্যার এইটা স্যার তার উপরেরটা স্যার আমাদের যে হাত দিয়ে মানে ফার্স্টটা দেওয়া আছে, সেকেন্ড দুইটা দেওয়া নাই স্যার। বুঝছি বুঝছি বুঝছি। আচ্ছা এই দুটো আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা এখন বলো, আর অন্য কোনো টপিকে কোথাও কারো কোনো কনফিউশন আছে, কোনো কোশ্চেন? আচ্ছা যদি না থাকে তাহলে আমরা কিছু জিনিস আমাদের একটু ডিসকাশন কম হয়েছে, আমরা তোমাদের তাও একটু এগুলো বলে দিই, এগুলো তোমরা একটু দেখে নিবা। ডিস্টেন্স মেজারমেন্টে আমাদের সবগুলো ডিস্টেন্সই আমরা আলোচনা করছিলাম, শুধু একটা ডিস্টেন্স ছিল বাকি যেটা আমরা আলোচনা করি নাই। এটা হচ্ছে এই যে মাহালোনিয়াস ডিস্টেন্স, যেটা মাহালোনবিস ডিস্টেন্স। মাহালোনবিস ডিস্টেন্সটাও খুব আহামরি মানে কঠিন কিছু না, সহজ। এখানে সবকিছু দেখো দেওয়া আছে যে ডিস্টেন্সটা কিভাবে বের করব। ফর্মুলা হচ্ছে এটা, এক্স হচ্ছে তোমার পয়েন্ট, মিউ হচ্ছে মিন, আর এটা হচ্ছে কোভেরিয়েন্স ম্যাট্রিক্স। তাই কোভেরিয়েন্স মানে এক্স থেকে মিউ এর ডিফারেন্স, ইনটু হচ্ছে কোভেরিয়েন্সের ট্রান্সপোজ, সরি কোভেরিয়েন্স ইনভার্স 1 ইনটু হচ্ছে এক্স মাইনাস মিউ এর ট্রান্সপোজ। একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, এটা যদি তোমার মিন ভ্যালু হয়, মিউ এর ভ্যালু, এটা যদি হয় তোমার কোভেরিয়েন্স ম্যাট্রিক্স, আর এটা যদি হয় তোমার পয়েন্ট, তখন তুমি ক্যালকুলেশনটা কিভাবে করবে। সরি এক্সাম্পলটা এখানে নেই। আচ্ছা আমি এটার এক্সাম্পলটা দিব, এই ফর্মুলাটা মানে এই জিনিসটা তোমরা একটু পড়ে নেবা, ঠিক আছে? এই মাহালোনিয়াস ডিস্টেন্সটা পড়ে নেবা, এইটা আমাদের একটু একটু হচ্ছে আমাদের মিস হয়েছিল, এখানে একটা ইয়ে বানানো ছিল। আচ্ছা আমি এটা দিয়ে দিব তোমাদের এখন, যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে কিভাবে করবো মাহালোনিয়াস ডিস্টেন্সটা কিভাবে বের করবো। মালাহনবিস, আচ্ছা যাই হোক, এটা নাম। এই একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে লিনিয়ার রিগ্রেশনে আমাদের একটা কনসেপ্ট ছিল, মানে কি ছিল, এই যে মাল্টিকোলিনিয়ারিটিটা আমরা ওই দিন ক্লাসে সময় পাই নাই ডিসকাস করতে, বাট জিনিসটা খুবই সহজ। এই লিনিয়ার রিগ্রেশনের যেই কি বলে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনই এখানে এক্স্যাক্টলি সেম ক্যালকুলেশন করা হয়েছে। এই যে দেখো প্রথমে মিন বের করা হয়েছে, কোভেরিয়েন্স ম্যাট্রিক্স বের করছি, কোভেরিয়েন্স বের করে ভেরিয়েন্স ক্যালকুলেট করছি, ভেরিয়েন্স ক্যালকুলেট করে আমরা কোএফিসিয়েন্টের ভ্যালু বের করতেছি, ঠিক আছে? B1 B2, B1 B2 এর ভ্যালু ফর্মুলায় বসানোর পরে 0/0 আসতেছে। হ্যাঁ, এই জিনিসটা কেন আসে, মানে সবকিছুই ঠিক আছে, কিন্তু দেখা গেছে কম্পিউট করতে গেলে যে অনেক সময় আমরা লিনিয়ার রিগ্রেশনে ধরে নেই, কি লিনিয়ার রিগ্রেশনে আমরা ধরে নেই যে আমাদের ফিচার গুলা লিনিয়ারলি সেপারেবল। হ্যাঁ মানে এদের মধ্যে ইয়ে নাই, কি বলে, কোরিলেশন নাই। কোরিলেশন থাকলেও খুব বেশি স্ট্রংলি কোরিলেটেড না। কিন্তু এমন যদি হয় যে দুইটা ফিচার খুব বেশি স্ট্রংলি কোরিলেটেড, তখন আসলে তুমি এই কোএফিসিয়েন্ট বের করার ক্ষেত্রে তোমার ভ্যালুটা 0 আসবে, বা কোএফিসিয়েন্টের ভ্যালু বের করতে তোমার প্রবলেম হবে। কেন? যে দেখো সিন্স দি
denominator is 0, the calculation fails due to multicollinearity, means x1 and x2 are highly correlated. যদি দুইটা ফিচার খুবই হাইলি কোরিলেটেড হয় তখন আমরা লিনিয়ার রিগ্রেশনের কনসেপ্টটা আসলে ফেল করে, এবং তখন এই মাল্টিকোলিনিয়ারিটি প্রবলেমটা দেখা দেয়, যেটা হচ্ছে আমাদেরকে আমরা এই এখানে কোএফিসিয়েন্ট মানে আমার যে কি বলে ইকুয়েশনে আমরা প্রত্যেকটা টার্মের জন্য একটা কোএফিসিয়েন্ট বসাবো না, যে একটা ওয়েট বসাবো যে x2 এর সাথে b2, x1 এর সাথে b1, এই কোএফিসিয়েন্ট ক্যালকুলেশনে এসে ঝামেলা হয় যদি হাইলি কোরিলেটেড থাকে। এই কারণে আমরা হচ্ছে হাইলি কোরিলেটেড ডেটার লিনিয়ার রিগ্রেশনটা করতে পারি, ঠিক আছে? এই একটা জিনিস। এরপরে এছাড়া মোটামুটি বাকি সব ক্লিয়ার। লজিস্টিক রিগ্রেশন, একটা একটা কোশ্চেনের কথা আমি তোমাদের বলছিলাম, তোমাদের খেয়াল আছে কিনা, যে এমন হইতে পারে যে ধরো আমি তোমাকে একটা ডেটা সেট দিয়ে দিলাম, ডেটা সেট দিয়ে ওইটা থেকে বললাম লিনিয়ার রিগ্রেশনের লাইনটা বের করো, মানে বেস্ট ফিট লাইনের ইকুয়েশনটা বের করো, ঠিক আছে? বেস্ট ফিট লাইনের ইকুয়েশন বের করার পরে এরপরে আমি তোমাকে বললাম যে তোমার যে ডেটা পয়েন্টগুলো আছে এর মধ্যে এই ডেটা পয়েন্টগুলো প্লাস মানে পজিটিভলি ক্লাসিফাইড আর বাকিগুলো হচ্ছে নেগেটিভলি ক্লাসিফাইড। এখন তুমি এই লিনিয়ার রিগ্রেশনটা ইউজ করেই, মানে এই লিনিয়ার রিগ্রেশনের লাইনটা ইউজ করেই আমাকে হচ্ছে একটা লজিস্টিক রিগ্রেশন বের করে দাও, বা একটা লজিস্টিক রিগ্রেশনের ক্লাসিফিকেশন মডেল বের করে দাও, যেখানে হচ্ছে এই লাইনটা দিয়েই এখন আমি ডেটা পয়েন্টগুলোকে দুটা ক্লাসে ডিভাইড করতে পারো, ঠিক আছে? এটা কিন্তু মানে আমি কোশ্চেন করলে এই কোশ্চেন তোমাদের দিতাম, খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন হইতো, যেখানে তোমার এই মানে সেম পয়েন্ট এবং সেম লাইন দিয়ে এখন তোমার ইকুয়েশনের সাথে এক্সট্রা কি করতে হবে, সিগময়েড ফাংশনটা অ্যাড করতে হবে। সিগময়েড ফাংশনটা অ্যাড করে দেখাইতে হবে যে হ্যাঁ এখন আমার এই লাইনের উপরেই আমরা যদি সিগময়েড ফাংশন অ্যাড করি তাহলে আমার হচ্ছে লিনিয়ার রিগ্রেশনটা এখন লজিস্টিক রিগ্রেশনে হয়ে যায়, এবং ইয়ে করতে পারি আমরা এখন এটা দিয়ে ক্লাসিফিকেশন করতে পারি, ঠিক আছে? এই জিনিসটা একটু তোমরা প্র্যাকটিস করতে পারো, এটা একটু মাথায় রেখে। আর আরেকটা বিষয় হচ্ছে লিনিয়ার রিগ্রেশন লজিস্টিক রিগ্রেশনের কস্ট ফাংশন। আমরা ক্লাসে হচ্ছে যদিও আমাদের ইয়েতে স্লাইডে এগুলো নাই, কিন্তু আমরা ক্লাসে হচ্ছে বলছিলাম যে লিনিয়ার রিগ্রেশনের কস্ট ফাংশন আছে, মিন স্কোয়ার্ড এরর যেটা আসে, এটা লিনিয়ার রিগ্রেশনের কস্ট ফাংশন। আর লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে আমরা সেম কস্ট ফাংশন ইউজ করতে পারি, কিন্তু সেক্ষেত্রে একটা প্রবলেম তৈরি হয়, এই কারণে আমরা হচ্ছে ক্রস এন্ট্রপি ক্রস ফাংশনটা ইউজ করি, কস্ট ফাংশনটা ক্রস এন্ট্রপি। হ্যাঁ, তোমরা চাইলে এটাও একটু পড়াশোনা করে দেখতে পারো যে ক্রস এন্ট্রপি ফাংশনটা কেন ইউজ করা হয়, কি প্রবলেম হয়। এখানে একটা টার্ম আছে কনভেক্স ফাংশনের, একটু কাহিনী আছে যে আমি তোমাদের দেখাইলেই তোমরা আসলে জিনিসটা বুঝতে পারবা। তোমাদের যদি মনে থাকে আমরা আমরা কি চাচ্ছিলাম, আমাদের যেই লিনিয়ার রিগ্রেশনের যে কস্ট ফাংশনটা ছিল, আমরা চাচ্ছিলাম যে ওই কস্ট ফাংশনটা দিয়ে একটা ইয়ে চালাবো, গ্রেডিয়েন্ট ডিসেন্ট চালাবো। গ্রেডিয়েন্ট ডিসেন্ট চালায়ে আমরা হচ্ছে একদম সবচেয়ে কম কস্ট আসে, মানে যেই লাইনটার জন্য সবচেয়ে কম কস্ট আসে ওই লাইনটা বের করে, ঠিক আছে? এটা আমরা চাচ্ছিলাম। এখন প্রবলেম কি হয়, এইটা লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে আমার যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট ফাংশনটা মানে কস্ট ফাংশনটাকে যদি আমরা প্লট করি, ধরো আমি নতুন নতুন লাইন নিচ্ছি আর কস্ট ফাংশনটাকে প্লট করতেছি, তাইলে দেখা যায় যে একটা সার্টেন ভ্যালুতে কস্টের ভ্যালুটা সবচেয়ে কম আসবে, বাকি সবগুলো ভ্যালুর জন্য একটু বেশি আসবে। এই যে ফাংশনটা, এটাকে আমরা বলি কনভেক্স ফাংশন। লিনিয়ার রিগ্রেশনের যে কস্ট ফাংশন, ওটার জন্য খুব সহজে এরকম একটা কার্ভ আসে, কিন্তু মানে লজিস্টিক রিগ্রেশনে বা নন লিনিয়ার ফাংশনে কার্ভগুলো হয়ে যায় এমন, ঠিক আছে? এরকম বা আরো অন্য ডিফারেন্ট টাইপের হয়। এখন এই ধরনের কার্ভকে, এটা হচ্ছে তোমার নন কনভেক্স ফাংশন। নন কনভেক্স ফাংশনের সমস্যা কি, এই যে পয়েন্টটা, এটাকে আমরা কি বলি, গ্লোবাল মিনিমা। মানে গ্লোবালি এই প্লেনের রেসপেক্টে গ্লোবালি এটা হচ্ছে সবচেয়ে ছোট ভ্যালু, কিন্তু এখানে কিন্তু এরকম অনেকগুলো ছোট ছোট ভ্যালু আছে। দেখো এটাও এই অংশটুকে সাপেক্ষে এটা সবচেয়ে ছোট ভ্যালু, এই অংশটুকে সাপেক্ষে এই পয়েন্টটা সবচেয়ে ছোট ভ্যালু, এগুলোকে আমরা বলতেছি লোকাল মিনিমাম। আর অ্যাকচুয়ালি যে ভ্যালুটা সবচেয়ে ছোট এটাকে আমরা বলতেছি গ্লোবাল মিনিমাম। তো আমরা যদি সেম কস্ট ফাংশন মানে লজিস্টিকের ক্ষেত্রে ইউজ করি, তখন দেখা যায় যে এরকম অনেকগুলো লোকাল মিনিমা আসে, আর আমি দেখা যায় কোনো না কোনো লোকাল মিনিমা আটকে গেছে, গ্লোবাল মিনিমায় পৌঁছাইতে পারতেছি না। তো এই কারণে আমরা কস্ট ফাংশনটাকে একটু চেঞ্জ করি। এই হচ্ছে লজিস্টিক রিগ্রেশনের কস্ট ফাংশন, যেটাকে আমরা ক্রস এন্ট্রপি ফাংশন বলি। এই জিনিসগুলো আমাদের সিলেবাসে নাই,
কিন্তু এই জিনিসগুলো আসলে তুমি একটা মেশিন লার্নিং মডেল জানলে ওই মেশিন লার্নিং এর মডেলের কস্ট ফাংশন সম্পর্কে তোমার অবশ্যই ধারণা থাকতে হবে। হ্যাঁ, এই কারণে স্যার বলতেছি এগুলা হয়তোবা এখন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু তুমি এগুলো অবশ্যই পড়াশোনা করে নিবা। পড়াশোনা করে নিলে আলটিমেটলি সামনের লাইফে এগুলো সহজ হবে। তো এই যে ফাংশনটা আমরা ইউজ করলাম, এই ফাংশনটা ইউজ করলে কি হয়, আমার এই যে গ্রেডিয়েন্ট ডিসেন্টের লাইনটা যেটা এমন হওয়ার কথা ছিল এটা হয়ে যায় এমন। দুইটা পার্ট আছে এই ফাংশনের, একটা হচ্ছে y এর ভ্যালু 1 এর জন্য, আরেকটা হচ্ছে 0 এর জন্য। y এর ভ্যালু 1 এর জন্য কার্ভটা হয় এমন, আর y এর ভ্যালু 0 এর জন্য কার্ভটা হয় এমন। তো আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্টে যেমন আমরা এই ছোট মানে একদম সর্বনিম্ন ভ্যালু যে পয়েন্টটাতে আসছে এটা বের করতে চাই, এই কার্ভের ক্ষেত্রে আমরা দেখা যায় এইগুলোতে অনেক বেশি ভ্যালু আসতেছে, আমরা একদম এই যে পয়েন্টটা যেটাতে খুব ছোট ভ্যালু আসবে এটা, আর y is equal to 1 এর জন্য y is equal to 0 এর জন্য হচ্ছে এই পয়েন্টটা আমরা এসে থামি। ঠিক আছে, মানে যখন আমরা হাইপার প্যারামিটার কি বলে হাইপার প্যারামিটার টিউনিং করি যখন, বা সরি হাইপার প্যারামিটার টিউনিং না, এটাকে বলে হাইপোথিসিস, কি বলে জানো, হাইপোথিসিস টেস্টিং বলে, সরি, হ্যাঁ টার্মটার নাম হচ্ছে হাইপোথিসিস টেস্টিং। এই হাইপোথিসিস টেস্টিং করে ক্রস ফাংশনের ভ্যালু দিয়ে আমরা ইভ্যালুয়েট করি যে আমার কোন লাইনটা সবচেয়ে ভালো হচ্ছে, কোন লাইনটা সবচেয়ে ভালো। কারণ তুমি একটা লাইন চাইলেই তো আঁকতে পারো, এবং ওই লাইনটা তো ভালো, মানে সবচেয়ে ভালো লাইনটা পাইতে হবে। সবচেয়ে ভালো লাইনটা পাওয়ার জন্য আমরা বারবার এটা বের করি, একটা ভালো লাইন নেই, ওটার কস্ট ফাংশন নেই, ওটার ভ্যালু দেখি, আবার আরেকটা লাইন নেই, ওটার কস্ট ফাংশন নেই, ওটার ভ্যালু দেখি। এভাবে দেখতে দেখতে সবচেয়ে ছোট মানে সবচেয়ে কম কস্ট আছে যেই লাইনের জন্য, ওইটাকে আমরা হচ্ছে আমাদের ফাইনাল লাইন হিসেবে ধরে নিই। ঠিক আছে, এই কনসেপ্ট গুলা সামনে লাইফে লাগবে যদি পড়াশোনা আরো ইনডেপথ করতে চাই, বাট এগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। এই ম্যাটেরিয়াল গুলা কারো যদি লাগে আমাকে এসে পার্সোনালি বললে আমি দেখাই দেবো এগুলো আমরা কোথায় পড়াশোনা করতেছি বা কোথায় আছে। ওকে, তাইলে এই পর্যন্তই আজকে। আর কোথাও কোনো কোয়েশ্চেন আছে, কারো কিছু জানার আছে? স্যার গাউসিয়ান নেভ বায়াসটা কি পড়া লাগবে? না, গসিয়ান নেভ বায়াসের ক্যালকুলেশনে বা ইনডেপথে মানে আমাদের মিডের জন্য নাই, কিন্তু তুমি মানে পার্সোনাল ইন্টারেস্ট থাকলে দেখে নিতে পারো গসিয়ান নেভ বায়াসটা কি করে। ফর্মুলা কাছাকাছি, অনেকটাই কাছাকাছি, কিছু ছোটখাটো মডিফিকেশন আছে। ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে শেষ করি, রেকর্ডিংটা বন্ধ করে দিই।